আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আবারও সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের ধারাবাহিক ক্লাস মেহির সিরিজের ফাইনাল সাজেশনের উপর আমার যে ধারাবাহিক ক্লাস সে ধারাবাহিক ক্লাসে আজকের এই ক্লাসে কে কোথা থেকে যুক্ত হয়েছে সেটাও জানাবো এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা সেটা সবার আগে একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, স্পষ্ট আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, এইটা আমি একটু তোমাদের সবার কাছ থেকে জানতে চাই। আমরা প্রতিনিয়ত ধারাবাহিকভাবে ক্লাস শুরু করছিলাম, আজকেও তারই ধারাবাহিক ক্লাস মেহিজিকে ফাইনাল সাজেশনের উপরে। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পৃষ্ঠা 6 থেকে 10 পর্যন্ত বা তারও বেশি। আমরা গত ক্লাসে পৃষ্ঠা 1 থেকে 5 পর্যন্ত আলোচনা করেছি। সবাই 1 মিনিটে ঝটপট সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও, সবাই ঝটপট ক্লাসটা শেয়ার করো। আমি তোমার কাছে তাহসিন নুবা আছো, আমরা সব আমি জাস্ট তোমার কাছে চাই যে তুমি ক্লাসটা শেয়ার করে রাখো, তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো, তোমার টাইমলাইনে তুমি ক্লাসটা শেয়ার করে রাখো। ওকে, আমাদের সাথে মুজাহিদ হাসান যুক্ত হয়েছে, ফার্সি যুক্ত হয়েছে আমাদের সাথে, সালমান ফার্সি জান্নাতুল ফেরদৌস রংপুর থেকে যুক্ত হয়েছে, মিহি তাসনিম যুক্ত হয়েছে, অল ক্লিয়ার বলছো, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ মিহি, অল ক্লিয়ার বলেছো। আমরা রাখি যুক্ত হয়েছে আমাদের সাথে, প্রেমা আছো, ফারজানা খাতুন যুক্ত হয়েছ, ঋতু পারভিন আছো, গনি আছো রংপুর, আবু সাইদ চত্বর থেকে যুক্ত হয়েছ, মুহিদ হাসান আছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আরো একবার বলবো ক্লাসটা শেয়ার করে রাখো। আচ্ছা, আমরা গতকালকের ক্লাসে যা আলোচনা করেছিলাম একটা গ্লান্স সেই জিনিসগুলো একবার একটু বলার চেষ্টা করব। আমাদের গতকালকের ক্লাসে একটা গ্লান্স আমরা যা আলোচনা করেছি, আমি জানি না তোমরা বাসায় পড়েছো কিনা, আর তোমরা যদি পড়ে থাকো তাহলে এই জিনিসগুলো আরেকবার খেয়াল করো। বিভিন্ন পদের প্রধান, ডাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থান, সেই জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত সরকারের ঘোষিত নতুন দিবস, জুলাই স্মৃতিস্তম্ভ, জুলাই সনদ, আমরা আলোচনা করেছি জুলাই ঘোষণা পত্র, জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠান, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আলোচনা করেছি। এই জুলাইয়ের সাথে জড়িত জিনিসগুলো আমরা আলোচনা করেছি অন্তর্বর্তীকালীন সরকার, রাষ্ট্র সংস্কার কমিশন, জাতীয় ঐক্যমত কমিশন। আমরা আলোচনা করেছিলাম, বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে তোমরা যতটুকু পড়তে পারো ভালো করে পড়বা। ডক্টর ইউনূস অর্থাৎ 1 থেকে 5 পৃষ্ঠা ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক নিয়ে আলোচনা পর্যন্ত হয়েছিল। এই পর্যন্ত হচ্ছে আমাদের আলোচনা। আমরা আজকে 5 পৃষ্ঠার বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 থেকে আলোচনা করব। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025, প্রায় আমাদের সাথে 250 শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট, ওকে। নিউ বুকটা কে কিনছেন? আচ্ছা, জিজ্ঞেস করছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। এই জায়গা থেকে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে তুমি 3টা স্টার দাও। সবার আগে তোমার কাজ হচ্ছে স্টার দেয়া। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে তুমি 3টা স্টার দাও। খেয়াল করো, 3 দিন ব্যাপী, ভাই কয় দিন হয়েছে? 3 দিন হয়েছে। 3 দিন ব্যাপী এই একটা আন্তর্জাতিক সম্মেলন, ভাই এটা আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, এটা ইনভেস্টমেন্ট সামিট, এটা আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে 7 থেকে 10 এপ্রিল 2025। কত তারিখ ভাই? 7 থেকে 10 এপ্রিল। তাহলে কমেন্টে লিখো কত তারিখ? 7 থেকে 10 তারিখ, কমেন্টে লিখবা। মেহেদী হাসান জিশান বলছে দিনাজপুর থেকে, আমাকে একটু বলো কত তারিখ? 7 থেকে 10 তারিখ। আচ্ছা, 7 থেকে 10 তারিখ, 10 এপ্রিল 2025 হয়েছে, কমেন্টে লিখবা কত? 7 থেকে 10। কয়দিন ব্যাপী? 3 দিন ব্যাপী। কয়দিন ব্যাপী ভাই? 3 দিন ব্যাপী। এটা কি অনুষ্ঠান? এটা কি আয়োজন? ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট, আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট সামিট এটা। আচ্ছা, এটা হয়েছে কোথায়? হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হোটেল শেরাটন যেটাকে আমরা বলি। ইন্টারকন্টিনেন্টাল এবছরে খুবই আলোচিত হয়েছে। এই যে স্টারলিং প্রথম শুরু হয়েছে ইন্টারকন্টিনেন্টালে, রূপসী বাংলা থেকে আবার নাম পরিবর্তন করা হয়েছে ইন্টারকন্টিনেন্টাল। তাহলে এই ইন্টারকন্টিনেন্টালে আয়োজনটা হয়েছে। এটার ইনোগ্রেট করেছে, উদ্বোধন করেছে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। কে করেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিন ব্যাপী একটা অনুষ্ঠান, 7 থেকে 10 এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয়েছে, আন্তর্জাতিক একটা সামিট এটা। ওকে, কে উদ্বোধন করলো? ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে। কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। আসেন
40টা, আমি আবারও বলি 40টা দেশের 450 জন বিনিয়োগকারী, অর্থাৎ 40টা দেশ, 40 কান্ট্রিজ, 45 পার্টিসিপেন্টস ছিল। কি বললাম? বললাম 40টি দেশের 450 জন বিনিয়োগকারী, 40টি দেশের 450 জন বিনিয়োগকারী। আমার সাথে বলো, কয়টা দেশ ছিল? 40টা। কয়টা দেশ? 40টা। বিনিয়োগকারী কয়টা ছিল? 450 জন বিনিয়োগকারী ছিল। তাহলে 3 দিন ব্যাপী অনুষ্ঠান সামিট হয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয়েছে, ঢাকাতে হয়েছে। উদ্বোধন করলেন কে? ডক্টর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ইউনূস করেছেন। আচ্ছা, কয়টা দেশ অংশগ্রহণ করেছে? 40টা দেশ। কতজন ব্যক্তি ছিল? 450 জন ব্যক্তি। কতজন ব্যক্তি ভাই? 450 জন ব্যক্তি। আসেন, এই অনুষ্ঠানের মধ্যে এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট একটা অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ডটার নাম কি? এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট। বলো, অ্যাওয়ার্ডের নাম কি? এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড পাইছে 4টা প্রতিষ্ঠান। ভাই কমেন্টে লিখো, অ্যাওয়ার্ডটার নাম কি? এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড। এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 4টা প্রতিষ্ঠান পাইছে। কয়টা প্রতিষ্ঠান? 4টা। এই কয়টা প্রতিষ্ঠান? কমেন্টে লিখবা 4টা প্রতিষ্ঠান। সেই 4টা প্রতিষ্ঠানের নাম কি? ওয়ালটন, বিকাশ, স্কয়ার, ফেব্রিক্স। ওয়ালটন, বিকাশ, স্কয়ার, ফেব্রিক্স। ওয়ালটন, বিকাশ, স্কয়ার, ফেব্রিক্স। ওয়ালটন, বিকাশ, স্কয়ার, ফেব্রিক্স। কয়টা প্রতিষ্ঠান? 4টা। ক্যাটাগরি কি? এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট। এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট। তাহলে সামারি করি, মনোযোগ দিয়ে শোনো। 3 দিন ব্যাপী অনুষ্ঠান 7 থেকে 10 তারিখ হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয়েছে, 2025 সালে হয়েছে। উদ্বোধন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে। 40টা দেশ অংশগ্রহণ করলো, 450 জন বিনিয়োগকারী উপস্থিত ছিলেন। 450 জন বিনিয়োগকারী উপস্থিত ছিলেন। একটা ক্যাটাগরি অনুষ্ঠানে ছিল ইন এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট। এই ক্যাটাগরিতে 4টা প্রতিষ্ঠান পাইছে, ওয়ালটন, বিকাশ, স্কয়ার, ওয়ালটন, বিকাশ, স্কয়ার, ফেব্রিক্স। ওয়ালটন, বিকাশ, স্কয়ার, ফেব্রিক্স। ওয়ালটন, বিকাশ, স্কয়ার, ফেব্রিক্স। খেয়াল করো, একটা বিশেষ ক্যাটাগরিতে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে। সেটা কাকে দেওয়া হলো? কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন। আমরা জানি বাংলাদেশের টোটাল ইপিজেড আছে 10টা। এই 10টা ইপিজেডের মধ্যে সরকারি ইপিজেড রয়েছে 8টা। টোটাল ইপিজেড 10টা, সরকারি হচ্ছে 8টা, আর বেসরকারি হলো 2টা। একটা হলো কোরিয়ান ইপিজেড, কে ইপিজেড, কোরিয়ান ইপিজেড, আর হচ্ছে আর ইপিজেড, রাঙ্গুনিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন। কি বললাম? রাঙ্গুনিয়া এক্সপোর্ট প্রসেসিং জোন। এই কে ইপিজেড এর, যেটা চট্টগ্রামে আছে, 1999 সালে প্রতিষ্ঠা হলো, সেই কে ইপিজেড এর চেয়ারম্যান যেটা কিহাক সাংকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। কিহাক সাং, বলো কি বললাম? কিহাক সাং, কিহাক সাং নাগরিকত্ব দেওয়া হয়েছে। কিহাক সাংকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। সামারি করি, মনোযোগ দিয়ে শোনো, আর বারবার পড়তে হবে না, সামারি করি। একটা ইনভেস্টমেন্ট সামিট হয়েছে 2025 সালে। কত তারিখ? 7 থেকে 10 এপ্রিল। কোথায় হয়েছে? ইন্টারকন্টিনেন্টালে হইল। উদ্বোধন করলো কে? ইউনূস করছে। খুবই ভালো কথা। এটা কয়দিন ব্যাপী? 3 দিন ব্যাপী ছিল। কতটা দেশ আসছে? 40টা দেশ। কতজন ব্যক্তি ছিল? 450 জন ব্যক্তি ছিল। কয়টা প্রতিষ্ঠান অ্যাওয়ার্ড পাইছে? 4টা প্রতিষ্ঠান। নাম কি তার? একটা হচ্ছে বিকাশ, ওয়ালটন, স্কয়ার, ফেব্রিক্স। বিকাশ, ওয়ালটন, স্কয়ার, ফেব্রিক্স। আচ্ছা, একটা সম্মানসূচক নাগরিকত্ব আমরা দিলাম কাকে? কিহাক সাংকে। এই ব্যক্তিটাকে, ভদ্রলোককে, কে ইপিজেড এর চেয়ারম্যান, কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন। এই কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনটা কোথায় আছে? চট্টগ্রামে আছে। কবে প্রতিষ্ঠা হয়? 1999 সালে। কি ধরনের প্রতিষ্ঠান? বেসরকারি প্রতিষ্ঠান, কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন। ওকে, বলো ইনভেস্টমেন্ট সামিট ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় লিখো ডান। ইনভেস্টমেন্ট সামিট ক্লিয়ার হয়ে গেলে লিখো ডান। এই হচ্ছে তোমার কাজ, তুমি ডান লিখবা। ইনভেস্টমেন্ট সামিট যদি ক্লিয়ার হয় লিখো ডান। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও ভাই, তোমাদের কাছে আমার এই অনুরোধ, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আসো, ডক্টর ইউনূসের চীন সফর। ডক্টর ইউনূসের চীন সফর খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকটা স্টার দিয়ে রাখো। চীন সফর। দেখো, চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের
50 বছর পূর্তি, অর্থাৎ 1975 সালে, খেয়াল করো 1975 সালে চীন আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, আমরা জানি। এই যে 75 যে স্বীকৃতি দিল, 2025 সালে এটার 50 বছর পূর্তি হয়। তাহলে আমাদের স্বাধীনতায় প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান, আমরা জানি, আর চীন স্বীকৃতি দিয়েছে 1975 সালে এসে। তাহলে এই যে 75 সালে স্বীকৃতি দেওয়ার ফলে 50 বছর পূর্তিতে খেয়াল করো ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের একটা রাষ্ট্রীয় সফরে গিয়েছেন। কোথায় গেছেন? বোয়াও ফোরাম ফর এশিয়া, বিএফএ, বোয়াও ফোরাম অফ এশিয়া অ্যানুয়াল কনফারেন্স 2025-এ যোগদান করেছেন। খুবই ভালো কথা, কোনো সমস্যা নাই। কিন্তু এটা হয়েছে কোথায়? হাইনান প্রদেশ, চীন। কোথায় হয়েছে? হাইনান প্রদেশ, চীন। চীনের কোন প্রদেশে? হাইনান প্রদেশে। আচ্ছা, খেয়াল করো এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে অনুষ্ঠানটাতে সে যোগ দিল, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা যোগ দিলেন। ডক্টর ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে পিকিং বিশ্ববিদ্যালয়। চীনের যে বিশ্ববিদ্যালয় তার নাম কি? পিকিং বিশ্ববিদ্যালয়। কি বিশ্ববিদ্যালয়? পিকিং। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর ডিগ্রি প্রদান করে চীনের যে বিশ্ববিদ্যালয় তার নাম কি? পিকিং ইউনিভার্সিটি। কবে দিয়েছে? 29 মার্চ 2025 সালে। 29 মার্চ 2025 সালে। এবং তিনি ওই পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন কবে? 29 মার্চ 2025 সালে। খেয়াল করো ডক্টর ইউনূস চীনের যে প্রদেশের সরকারের উপদেষ্টা ছিলেন সেটা হলো হাইনান প্রদেশ। কোন প্রদেশ? হাইনান। তাহলে দেখো, মনোযোগ দাও, রিভিশন করো, সামারি করি। ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করছে, কি কারণে করলো? চীন আমাদেরকে যে স্বীকৃতি দিল এটার 50 বছর পূর্তি, অর্থাৎ চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে চীন বাংলাদেশের প্রধান উপদেষ্টা কোথায় গেল? চীনে গেছে। কোন জায়গাতে হয়েছে এটা? হাইনান প্রদেশ। কোথায়? চীনে। চীনের কোথায়? হাইনান প্রদেশ। চীনের কোন জায়গায়? হাইনান প্রদেশ। চীনের কোথায়? হাইনান প্রদেশ। কোন প্রদেশ? হাইনান প্রদেশ। আচ্ছা, কোন এই সফরটা, যে সফরটা, এটার নাম কি? কনফারেন্সটার নাম কি? বোয়াও ফোরাম ফর এশিয়া, বিএফএ, যেটা অ্যানুয়াল কনফারেন্স 2025। আচ্ছা, খুবই ভালো কথা। ওখানে যাওয়ার পরে তিনি একটা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন। সেই বিশ্ববিদ্যালয়ের নাম কি? পিকিং বিশ্ববিদ্যালয়। কোথায় আছে? চীনে আছে, পিকিং বিশ্ববিদ্যালয়। কবে দিয়েছেন? 29 তারিখ তিনি ভাষণ দেন। কত তারিখে? 29 তারিখ তিনি ভাষণ দিয়েছেন। কত তারিখে ভাষণ দেন? 29 তারিখ তিনি ভাষণ দেন। এই যে ভাষণটা দিলেন ওই দিনই তাকে একটা সম্মানসূচক পদবি দেওয়া হয়েছে। কি বললো? সেটা কি? ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। কি প্রদান করা হলো? ডক্টরেট ডিগ্রি। বলো, কনসেপ্ট যদি ক্লিয়ার হও ডান লিখবা। সামারি করে দিচ্ছি, কনসেপ্ট ক্লিয়ার হলে ডান লিখবা। পরের টপিকে আসো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শি জিনপিংয়ের বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শি জিনপিংয়ের বৈঠক। খেয়াল করো, বৈঠক হয়েছে গ্রেট হল অফ দ্য পিপলস এই জায়গায়, চীনের বেইজিং এর যে জায়গাটায় বৈঠকটা হয়েছে তার নাম হচ্ছে গ্রেট হল অফ পিপলস। বলে কি নাম বললাম? গ্রেট হল অফ পিপলস। শি জিনপিং এর বৈঠক হলো। খেয়াল করো, একটি চুক্তি হয়েছে, 8টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এখানে। খুবই ভালো কথা। দেখি আমরা এর পরের টপিকে যাই, নিচের দিকে যাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের কিছু উল্লেখযোগ্য বিদেশ সফর আছে, খুবই গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখো। বিদেশ সফর, এই সফরগুলো পড়তে হবে। কি পড়তে হবে দেখি। মালয়েশিয়া সফর করেছে, 3 দিনের সফর ছিল, 11 আগস্ট থেকে 13 আগস্ট। ওকে ফাইন। সে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করেছে। তাহলে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি ব্রাদার? আনোয়ার ইব্রাহিম বৈঠক করলো। ওকে, দেখো আলোচনার বিষয়বস্তুটা কি এটা আগে বোঝার চেষ্টা করো। সিন্ডিকেট মুক্ত কলিং ভিসা চালু, অবৈধ প্রবাসী শ্রমিকদের বৈধতা, ভুয়া কোম্পানিকে কোটা অনুমোদন না দেয়া, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। কারণ বাংলাদেশের মানুষ যদি ওই জায়গায় যায় তাহলে যেন প্রতারিত না হয় কোনোভাবে, এই জায়গাগুলো নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক ও নোট বিনিময় হয়। 5টি সমঝোতা হয়েছে, 3টি নোট বিনিময় হয়েছে। ওকে, খেয়াল করো, এখান থেকে যেটা লাগবে সেটা হলো এই যে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম, মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম, এই ইউকেএম ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে 13 আগস্ট 2025 সালে। 13 আগস্ট 2025 এটা লাগবে। তাহলে পিকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি দিয়েছে। কত তারিখে দিয়েছে পিকিং বিশ্ববিদ্যালয় মনে আছে? 29 তারিখে দিয়েছিল।
আর এদিকে আগস্ট মাসে দিয়েছে 2025-এ মালয়েশিয়ার যে বিশ্ববিদ্যালয় তার নাম হচ্ছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি, UKM, মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি। ডক্টর ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে, ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ওকে, মালয়েশিয়া সফর চলে গেল। আসেন, মালয়েশিয়া সফরের পরে দেখেন চীন সফর আমরা আলোচনা করেছি। চীন সফর এইটা একটু লাগবে, সেটা হচ্ছে চীনের শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার 2028 সাল পর্যন্ত আমরা পাবো। চীনের শুল্ক এবং কোটা মুক্ত প্রবেশাধিকার 2028 সাল পর্যন্ত বাংলাদেশ পাবে। কত সাল? 2028 সাল পর্যন্ত বাংলাদেশ পাবে। আসেন এরপরে আসেন জাপান। এইটাতে আসেন জাপান, খেয়াল করেন, মনোযোগ দেন। বৈঠকে বসছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে। এখন জাপানের প্রধানমন্ত্রী কিন্তু চেঞ্জ হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী কিন্তু পরিবর্তন হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী কি পরিবর্তন হয়েছে? আমরা নতুন যে প্রধানমন্ত্রী আছে সেটা পড়ে নিব। খেয়াল করেন সেখানে কি বললো, যে জাপান শুল্ক এবং কোটামুক্ত প্রবেশাধিকার 2026 সাল পর্যন্ত লাগবে। এটা জাপান শুল্ক এবং কোটামুক্ত প্রবেশাধিকার 2026 সাল পর্যন্ত। 30 মে 2025 সালে ইউনুসকে লিটারেচার ডিগ্রি প্রদান করেছে সোকা ইউনিভার্সিটি, টোকিও, জাপান। তাহলে দেখেন তিনটা ইউনিভার্সিটি চীন দিয়েছে। চীনের পিকিং বিশ্ববিদ্যালয় দিয়েছে। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়, বলো কি বললাম? চীনের পিকিং বিশ্ববিদ্যালয় দিয়েছে তাকে কি বলে? ডক্টর অফ লিটারেচার ডিগ্রি দিয়েছে। ওদিকে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিটাকে ডক্টর ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। আর এদিকে জাপানের বিশ্ববিদ্যালয়, তার নাম হচ্ছে সোকা ইউনিভার্সিটি, টোকিও, জাপান। সোকা ইউনিভার্সিটি, টোকিও, জাপান তাকে কি দিল? টোকিও জাপান তাকে ডিলিট উপাধি দিয়েছে। সোকা ইউনিভার্সিটি, টোকিও, জাপান ডিলিট উপাধি দিয়েছে। সোকা ইউনিভার্সিটি, টোকিও, জাপান ডিলিট উপাধি দেয়। গুরুত্বপূর্ণ লাইন গুলো। আসেন যুক্তরাজ্য দেখেন, এখানে আসেন যুক্তরাজ্য। খেয়াল করেন অর্থনৈতিক সহযোগিতার উপর বাড়তি নজর, নবীন দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। ওকে ফাইন, ভালো কথা। এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো, দেখেন ডক্টর ইউনূসকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। তাহলে দেখেন তৃতীয় চার্লস, তাহলে এইটা লাগবে যে ইউনূসকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করে ব্রিটিশ কোন রাজা? তৃতীয় চার্লস। তিনি কোন অ্যাওয়ার্ড পাইছেন? এই জায়গাটা বুঝতে পেরেছেন? এই জায়গাটা লাগবে। ওকে, সানায়ে তাকাইছে। হ্যাঁ, সানায়ে তাকাইছে। ওকে, তাহলে এই যে ডক্টর ইউনূসের বিদেশি সফর এবং তিনি যেই জায়গা থেকে যে বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন এবং যে বিশ্ববিদ্যালয়গুলোতে তাকে বিভিন্ন ডিগ্রি প্রদান করেছে, এই জায়গাটা ভালো করে পড়তে হবে, কোনো বিকল্প নাই। বলেন ডক্টর ইউনূসের চীন সফর, তাহলে আমি একবার একটু সামারি করি। পিকিং বিশ্ববিদ্যালয়ে তাকে কি বলছে? ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। অপরদিকে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি তাকে ডিগ্রি প্রদান করলো, ডক্টরেট ডিগ্রি প্রদান করলো। ওদিকে জাপানের সোকা ইউনিভার্সিটি ডিলিট উপাধি তাকে দিয়েছে। যুক্তরাজ্য থেকে সে কি উপাধি পেল? দেখেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেল। ওকে, এই টপিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? দেখেন এরপরে একটা টপিক আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে বাংলাদেশের চুক্তি। আমরা এই জিনিসটা একটু আলোচনা করলাম। মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে আমরা যেগুলো জানি, কাতার, কুয়েত, সৌদি, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইরাক, ইয়েমেন, এই দেশগুলা। তাহলে এই যে কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে, বাংলাদেশ এবং কার মধ্যে? সৌদি আরবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় 6 অক্টোবর 2025 সালে। কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশ, সৌদি আরব। আমরা জানি যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি মানুষ যায়, মানব সম্পদ সবচেয়ে বেশি যায় কোথায়? সৌদি আরবে। সবচেয়ে বেশি নারী পুরুষ যায় কোথায়? সৌদি আরবে। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় কোন জায়গা থেকে? সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স পায়, তাই না? দেখেন বিদেশে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার হচ্ছে সৌদি আরব, অর্থাৎ সবচেয়ে বেশি মানুষ যায় সৌদি আরবে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রথম সৌদি আরবে কর্মী নিয়োগ করে 1976 সাল থেকে। এক নজরে দেখে নেবেন, সৌদি আরবে মানুষ সবচেয়ে বেশি যায় নির্মাণ খাতে কাজ করার জন্য, কনস্ট্রাকশনে কাজ করার জন্য সবচেয়ে বেশি যায়। আসেন সেটা হলো
এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বাংলাদেশ এবং ইরাকের মধ্যে জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি বিষয়ক সমঝোতা চুক্তি হয় 13 থেকে 14 অক্টোবর 2025 সালে। মধ্যপ্রাচ্যের আরেকটা দেশ হচ্ছে ইরাক। ইরাকের সাথে জনশক্তি খাতে চুক্তি হয়েছে কবে? 13 থেকে 14 অক্টোবর 2025 সালে। তাহলে দেখেন, সৌদি আরবের সাথে আমরা কর্মী নিয়োগের ক্ষেত্রে চুক্তি করলাম। আমরা জানি সৌদি আরবে সবচেয়ে বেশি মানুষ আমরা পাঠাই, সবচেয়ে বেশি রেমিটেন্স আমরা পাই সৌদি আরব থেকে। বাংলাদেশ এখন রেমিটেন্স প্রাপ্তিতে 8ম দেশ রেমিটেন্স প্রাপ্তিতে। আচ্ছা, সৌদি আরবে আমরা নিয়োগ করছি, এই কর্মী মানুষ যাচ্ছে 1976 সাল থেকে সৌদি আরবে মানুষ যায়। আচ্ছা, এবার আসেন ইরাকের সাথে জনশক্তি খাতে চুক্তি হয়েছে কবে? 13 থেকে 14 অক্টোবর 2025 সালে। আসেন, বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে প্রথম রাজনৈতিক আলাপ অনুষ্ঠিত হয় 29 এবং 19 অক্টোবর 2025 সালে। তাহলে মধ্যপ্রাচ্যের দেশ কাতার, কুয়েত, সৌদি, এই তিনটা দেশই খুবই গুরুত্বপূর্ণ। কাতার, কুয়েত, সৌদি, কাতার, কুয়েত, সৌদি। আর এই তিনটা দেশের সাথে বাংলাদেশের এখন আনুষ্ঠানিকভাবে বৈঠক হয়েছে, লাগবে। ওকে, আসেন খেয়াল করেন, বাংলাদেশের 3 কনভেনশন অনুসমর্থন। আচ্ছা, এটা লাগবে, এটা একটু এক নজরে পড়ে ফেলবেন। বাংলাদেশের 3 কনভেনশন অনুসমর্থন। কি বলছেন ডক্টর ইউনূস? আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, 3 কনভেনশনে অনুসমর্থন করে 22 অক্টোবর 2025-এ। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থার 3টি কনভেনশনে স্বাক্ষর করেছিল। তাহলে এই লাইনটা লাগবে যে আন্তর্জাতিক শ্রম সংস্থার যে কনভেনশন, সেই কনভেনশনে দক্ষিণ এশিয়ার মধ্যে কোন দেশ প্রথম স্বাক্ষর করেছে? দক্ষিণ এশিয়ার কোন দেশ প্রথম স্বাক্ষর করেছিল? তার নাম কি? সে দেশের নাম হচ্ছে বাংলাদেশ। কনভেনশন গুলো কি কি? পেশাগত নিরাপত্তা এবং সুরক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, মান উন্নয়ন, সহিংসতা, হয়রানি এবং প্রতিরোধে। পড়ে নেবেন, এক নজরে দেখে নেবেন, এক নজরে পড়ে নেবেন, এক নজরে দেখে নেবেন। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ওকে, ক্লাস শেয়ার না করলে কেমনে হবে? ক্লাস যদি শেয়ার না করেন তাহলে আসলে ক্লাস নিতে ভালো লাগে না। যারা আজকের এই ক্লাসটি করছেন, যেখান থেকে করছেন, যে পেজ থেকে করছেন, সবার কাছে আমার একটাই কথা, ভাই আপনি ক্লাস শেয়ার করে দেন, নিজের টাইমলাইনে শেয়ার করে রাখেন এবং প্রচুর কমেন্ট করতে হবে এবং ক্লাসে একটু রিয়্যাক্ট দেন, ক্লাসে রিয়্যাক্ট দেন, ক্লাসে একটু হাজিরা দেন, ক্লাসে রিয়্যাক্ট দেন ভাই। তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার ক্লাস আসলে করেন। ক্লাসে রিয়্যাক্ট করেন। ওকে, সবাই একসাথে একটু বলেন তো ক্লিয়ার যতটুকু আলোচনা করলাম? কমেন্টে বলেন তো যা যা আলোচনা করলাম। ভাই যা আলোচনা করছি এর উপরে এর থেকে আর গুরুত্বপূর্ণ জিনিস হয় না, এগুলোই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি আমার সাথে একটু বলেন যা আলোচনা করলাম কনসেপ্ট ক্লিয়ার কিনা, যা আলোচনা করলাম কনসেপ্ট ক্লিয়ার হয়েছেন কিনা। সবাই লিখেন ক্লিয়ার। আচ্ছা, আপনারা যারা ফাইনাল সাজেশন সংগ্রহ করেছেন তারা ফাইনাল সাজেশন নিয়ে বসেন, তাহলে আপনার জন্য ক্লাস করতে অনেক সহজ হবে। ফাইনাল সাজেশন নিয়ে বসেন, আপনি ফাইনাল সাজেশনটা নিয়ে বসেন। সকল লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে ফাইনাল সাজেশন, শেষ মুহূর্তের সাজেশন। ফাইনাল সাজেশনটা নিয়ে বসে দেখবেন ক্লাস করতে লাগবে সহজ। ওকে, লিখতে হচ্ছে না, জাস্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলো বই থেকে পড়বেন। আসেন, গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, গ্লোবাল স্মুথ ফ্লোটিলা আন্তর্জাতিক, অধ্যায় 2। আমরা অধ্যায় 1 শেষ করলাম, এবার অধ্যায় 2 শুরু করছি। গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, গ্লোবাল স্মুথ ফ্লোটিলা হলো একটি আন্তর্জাতিক নৌবহর। ওকে ফাইন, আন্তর্জাতিক কি ভাই? এটা নৌবহর। আচ্ছা, এখানে অংশগ্রহণ করেছে স্বেচ্ছাসেবকরা, মানবাধিকার কর্মী, পরিবেশ কর্মী নিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ এই গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, এই গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, গ্লোবাল স্মুথ ফ্লোটিলা এটা একটা আন্তর্জাতিক নৌবহর ছিল। এটাতে স্বেচ্ছাসেবকরা ছিল, মানবাধিকার কর্মী ছিল এবং পরিবেশ কর্মীদেরকে নিয়ে এই স্মুথ ফ্লোটিলাটা হয়েছে। আসেন খেয়াল করেন কি কারণে হলো। ফিলিস্তিনের গাজাবাসীর সহায়তা করতে সেখানে গমন করছে। কাদেরকে সহায়তা করতে? ফিলিস্তিনের গাজাবাসীদেরকে সহায়তা করতে। কিভাবে সহায়তা করবে দেখেন, খেয়াল করেন, আরবি শব্দ সুমুদ অর্থ অবিচল বা সহনশীলতা। এখানে টোটাল অংশগ্রহণকারী দেশ হচ্ছে কয়টা? 44টা দেশ। কয়টা দেশ ব্রাদার? 44টা দেশ। আর এই 44টা দেশের নৌযান ছিল কয়টা? 50টা নৌযান ছিল। তাহলে গ্লোবাল স্মুথ ফ্লোটিলাতে দেশ কয়টা ছিল? 44টা। নৌযান ছিল কয়টা? 50টা নৌযান ছিল। কয়টা নৌযান? 50টি নৌযান ছিল। তাহলে 44টা দেশের কয়টা নৌযান?
সবাই কমেন্ট করেন, মানে সবাই কমেন্ট করেন 44টা দেশের কয়টা নৌযান? সবাই একটু কমেন্ট করেন নৌযান ছিল কয়টা আর দেশ ছিল কয়টা? সবাই একটু কমেন্ট করেন নৌযান ছিল কয়টা আর দেশ ছিল কয়টা? কমেন্টে লিখলে আপনার মনে থাকবে, কমেন্টে লিখলে আপনার মনে থাকবে, একটু কমেন্টে লিখেন তাহলে আপনার মনে থাকবে, মনে থাকবে। তাহলে দেশ কয়টা? 44টা। জাহাজ নৌযান কয়টা? নৌযান কয়টা ভাই? 50টা নৌযান। ওকে, খেয়াল করেন। এরপরে আসেন, এই যে সুমুদ ফ্লোটিলা যাত্রা শুরু করলো 31 আগস্ট 2025 সালে। কত তারিখে যাত্রা শুরু করছে বলেন? কত তারিখে যাত্রা শুরু করছে? যাত্রা শুরু করছে 31 তারিখে, আগস্টের 31, 2025। কোন জায়গা থেকে? স্পেনের বার্সেলোনা থেকে। কোন জায়গা থেকে? স্পেনের বার্সেলোনা থেকে। স্পেনের কোন জায়গা? বার্সেলোনা। স্পেনের বার্সেলোনা। স্পেনের বার্সেলোনা থেকে জাহাজ যাত্রা শুরু করলো। তাহলে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এটা স্বেচ্ছাসেবক, মানবাধিকার কর্মী, পরিবেশ কর্মীদেরকে নিয়ে একটা নৌযান, যে নৌযানের মধ্যে গাজাবাসীদেরকে আমরা ত্রাণ সহায়তা করতে চাই, এই জন্য আমরা গেলাম সুমুদ ফ্লোটিলাতে। কয়টা দেশ ছিল? দেশ ছিল 44টা। নৌযান ছিল কয়টা? 50টা নৌযান। যাত্রা কবে শুরু করলো? 31 আগস্ট 2025-এ। কোন জায়গা থেকে? স্পেনের বার্সেলোনা থেকে। স্পেনের কোন জায়গা? বার্সেলোনা থেকে। খেয়াল করেন, এই যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলাটা আছে, এটার নেতৃত্ব দিয়েছে সুইডেনের অধিকার কর্মী ও পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। গ্রেটা থুনবার্গ কে? গ্রেটা থুনবার্গ। তাহলে সুইডেনের পরিবেশ কন্যার নাম কি? গ্রেটা থুনবার্গ। আমরা গ্রেটা থুনবার্গকে আগেও আলোচনায় দেখেছি যে ফ্রাইডে ফর ফিউচার্স, ফ্রাইডে ফর ফিউচার অর্থাৎ শুক্রবারে করে যে গাছ লাগানোর যে আন্দোলনটা হয়েছিল সেটা কিন্তু নেতৃত্ব দিয়েছিল এই গ্রেটা থুনবার্গ। আসেন খেয়াল করেন, খেয়াল করেন, আমরা যে জিনিসটা একটু করতে চাই সেটা হচ্ছে যে, সেটা কি যে ইসরায়েলি বাহিনী 41টি নৌযানকে আটক করছে 1 থেকে 2 অক্টোবর 2025 সালে। একটু জাস্ট দেখে রাখেন, 1 থেকে 2 অক্টোবর 2025 সালে। আচ্ছা, এইটা একটু লাগবে। পোল্যান্ডের পতাকাবাহী দা মেরিনেট জাহাজ, পোল্যান্ডের পতাকাবাহী, পোল্যান্ডের পতাকাবাহী দা মেরিনেট জাহাজ যেটা, নৌযান যেটা, এটা নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী 3 অক্টোবর 2025 সালে। তাহলে মেরিনেট যে জাহাজটা, এটা কোন দেশের? পোল্যান্ডের পতাকাবাহী জাহাজ ছিল। পোল্যান্ডের পতাকাবাহী জাহাজ। খেয়াল করেন, বাংলাদেশ থেকে যে ব্যক্তিটা অংশগ্রহণ করেছিল তার নাম হচ্ছে আলোকচিত্রী শহীদুল আলম। খুবই রিনাউন্ড একটা ব্যক্তি, শহীদুল আলম। তাহলে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ব্যক্তির নাম কি? শহীদুল আলম, আলোকচিত্রী শহীদুল আলম। খেয়াল করেন, শহীদুল আলম যে জাহাজে ছিলেন তার নাম হচ্ছে কনসেন্স। যে জাহাজে ছিলেন তার নাম কি? কনসেন্স। জাহাজের নাম হচ্ছে কনসেন্স। ইসরায়েলি বাহিনী শহীদুল আলমকে ধরে নিয়ে যায় 7 অক্টোবর 2025 সালে। ধরে নিয়ে গিয়েছিল, পরে তো ফেরত দিল, আমরা দেখলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা রাখি, খেয়াল করেন, প্রবাসী বাংলাদেশি রুহি আক্তার তিউনিসিয়ার গামার্থ বন্দর, এটা একটু পরে রাখেন যে গামার্থ বন্দর কোথায় আছে। তিউনিসিয়াতে পরীক্ষা দিতে পারে। গামার্থ বন্দর কোথায়? গামার্থ বন্দর রয়েছে কোথায়? তিউনিসিয়াতে। গামার্থ বন্দর কোথায়? তিউনিসিয়া। তাহলে গামার্থ বন্দর কোথায় আছে? তিউনিসিয়াতে। সেখান থেকে যাত্রা করছিল। তাহলে এটা পরীক্ষা দিয়ে দিতে পারে। গামার্থ বন্দর কোথায়? শহীদুল আলম কোন জাহাজে গিয়েছিলেন? বাংলাদেশের আলোকচিত্রী কে গিয়েছিলেন? এভাবে প্রশ্ন হতে পারে। আচ্ছা, রুহির সংস্থাটির পূর্ব নাম, ওই রুহির যে সংস্থাটা আছে, RBB, রিফিউজি বিরিয়ানি এন্ড ব্যানানাস। রিফিউজি বিরিয়ানি এন্ড ব্যানানাস। রিফিউজি বিরিয়ানি এন্ড ব্যানানাস লিখে রাখেন। তাহলে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নিয়ে একবার এট এ গ্লান্স একটু দেখি। সুমুদ ফ্লোটিলা, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আরবি শব্দ অর্থ হচ্ছে অবিচল। বলো, কি বললাম? আরবি অর্থ অবিচল বা সহনশীলতা। 44টা দেশ গিয়েছে, 50টা নৌযান ছিল। আচ্ছা, খেয়াল করেন, মালয়েশিয়া সহ 8টি দেশের জনগণের নেতৃত্ব বহর ছিল সুমুদ নুসান্তারা। যাত্রা শুরু করলো স্পেনের বার্সেলোনা থেকে 31 আগস্ট। কোন আগস্ট?
31 আগস্ট যাত্রা শুরু করলো। নেতৃত্ব দিয়েছিল কি? পরিবেশ কন্যা গ্রেটা থুনবার্গ। গ্রেটা থুনবার্গ। খেয়াল করেন, খেয়াল করেন, ইসরায়েলি বাহিনী 41টা নৌযান আটক করে ফেলছে 1 থেকে 2 অক্টোবরের মধ্যে। পোল্যান্ডের সর্বশেষ যে জাহাজ ছিল তার নাম হচ্ছে ম্যারিয়েট। কি জাহাজ নাম ছিল? ম্যারিনেট সর্বশেষ নৌযানটি নিয়ন্ত্রণ নেয় 3 অক্টোবর 2025 সালে। বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী করে আলোকচিত্রী শিল্পীর নাম ছিল শহীদুল ইসলাম। ওকে 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 বলেন, ওকে ওকে বলেন, ক্লিয়ার। গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। স্যার আপনাদের পেজে মেসেজ দেওয়া যায় না, আমি মিহি থেকে ফাইন্যান্সিয়াল নিবন্ধন কেমন অর্ডার? রকমারিতে পাবো ভাইয়া, রকমারিতে। ওকে বলেন, ওকে ক্লিয়ার কিনা? ওকে ওকে ক্লিয়ার কিনা? ক্লিয়ার? সবাই একটু আমাকে বলেন কনসেপ্ট ক্লিয়ার, গ্লোবাল স্মুথ ফ্লোটিলা ক্লিয়ার। ভাই তাড়াহুড়ার কিচ্ছু নাই, আমি সব পড়ায় শেষ করে দেব ইনশাআল্লাহ। যারা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ে চাকরিতে পরীক্ষা দিবা ভাই, ফাইন্যান্সিয়াল পড়বা। আর যারা বিউপিতে পরীক্ষা দিবা, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, তোমাদের কোশ্চেন গুলো ইংলিশ ভার্সনে হবে। ব্যাংক জবে এনএসআই ইংলিশ ভার্সন, সেটার জন্য তুমি অদম্য পড়বা, অদম্য অদম্য অদম্য। আর এক হাতে সাজেশন, ফাইনাল সাজেশন, ফাইনাল সাজেশন, এই দুইটা তোমার জন্য বেস্ট সলিউশন। আমি ক্লাস নিয়ে এক্সাম নিয়ে শেষ করাই দিব, আমি ক্লাস নিয়ে এক্সাম নিয়ে শেষ করাই দিব। চলো আসো আসো আসো। এই দেখো নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র, এই যে গতদিনও কিন্তু আলোচনায় আসছে, গতদিনও কিন্তু মেয়র আলোচনায় আসছে। খেয়াল করেছো কি গতদিনে যে মেয়র আলোচনায় আসছিল? দেখো খেয়াল করো, নির্বাচন হয়, এই মেয়র নির্বাচন হয় 4 নভেম্বর 2025 সালে। এই যে সাম্প্রতিক সময়ে 4 নভেম্বর 2025 সালে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। জোহরান মামদানি, জোহরান মামদানির প্রচারণা কিন্তু খুবই ইউনিক লেভেলের ছিল। তোমরা কি দেখেছো? জোহরান মামদানির প্রচারণা খুবই ইউনিক লেভেলের ছিল। ওকে, খুবই ইউনিক লেভেল। আচ্ছা দেখেন, জোহরান মামদানি বলো নাম কি? জোহরান মামদানি। কি দানি? মামদানি। মোমদানি থেকে মামদানি, তাহলে জোহরান মামদানি, জোহরান মামদানি, জোহরান মামদানি, জোহরান মামদানি। আচ্ছা, এই মামদানি ভারতীয় বংশোদ্ভূত, জন্ম কাম্পালা। এর জন্ম হচ্ছে উগান্ডার রাজধানী কাম্পালাতে। ওকে, মুসলিম ব্যক্তি, সে মুসলিম ব্যক্তি। আসেন, রাজনৈতিক দলের নাম হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্রেটিক পার্টি। নিউ ইয়র্কের বর্তমান প্রথম নারী গভর্নর ক্যাথি হোচুল। যুক্তরাষ্ট্রের প্রথম রাজধানী ছিল নিউ ইয়র্ক। এই নিউ ইয়র্ককে বলা হয় বিগ সিটি, বিগ অ্যাপেলের সিটি, বা গগনচুম্বী অট্টালিকার শহর হচ্ছে নিউ ইয়র্ক সিটি। আচ্ছা, গতদিন দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের পাশে জোহরান মামদানি দাঁড়িয়ে আছে এবং তাকে প্রশ্ন করা হয়েছে যে এই ডোনাল্ড ট্রাম্প কি ফ্যাসিস্ট কিনা। তখন সে একটু ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিন্তু দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প তাকে বলতেছে, হ্যাঁ তুমি বলে দাও ডোনাল্ড ট্রাম্প ফ্যাসিস্ট। খেয়াল করেছেন এই সাক্ষাৎকারটা দেখেছেন? এটাও কিন্তু ভাইরাল হয়েছে। তাহলে এটাও কিন্তু আলোচনার মধ্যে আছে। নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচন হয়েছে 4 নভেম্বর 2025 সালে। নির্বাচিত হয়েছেন কে? জোহরান মামদানি, জোহরান মামদানি। আসেন, ওকে 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 ওকে, আমরা জাতিসংঘের 80তম অধিবেশন, জাতিসংঘের 80তম অধিবেশন পড়ব। জাতিসংঘের কততম অধিবেশন হইল ভাই? 80তম। ভাই খাওয়াই দিচ্ছি, মির্জিকে ফাইনাল সাজেশন খাওয়াই দিচ্ছি আপনাদেরকে, এবং অদম্য খাওয়াই দিলাম। অদম্য তো খাওয়াই দিচ্ছি, ফাইনাল সাজেশনে খাওয়াই দিচ্ছি। ওকে, দুইটা বই আমি নিজ দায়িত্বে শেষ করাই দিব, জাস্ট আপনি সাথে রাখেন বই। বাংলা ভার্সনের জন্য মিহিরজিকে, আর বিউপির ইংলিশ ভার্সনের জন্য অদম্য, জাহাঙ্গীরনগরের জন্য অদম্য। বেস্ট ভাই, বেস্ট। যারা বই নিয়েছে তারা জানে যে দুইটাই ভার্সিটির জন্য, দুইটা বই চাকরির প্রত্যাশীদের জন্য। ওকে আসেন। ওকে, কি বলছে? ভালোভাবে একসাথে শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য 80 বছর এবং আরো বেশি। দেখছো, প্রতিপাদ্য হইলো এইটা, জেনে রাখো প্রতিপাদ্য। অধিবেশন শুরু হয়েছে 9 সেপ্টেম্বর 2025 সালে। অধিবেশন কবে? 9 সেপ্টেম্বর 2025। অধিবেশন কবে? 9 সেপ্টেম্বর 2025। 9 সেপ্টেম্বর 2025 বলো কবে? 9 সেপ্টেম্বর 2025। 9 সেপ্টেম্বর 2025 অধিবেশনটা হয়েছে। কততম অধিবেশন? 80তম অধিবেশন। কত? 80। কবে? 9 সেপ্টেম্বর 2025। মূল পর্ব শুরু হয় 23 থেকে 27 সেপ্টেম্বর 2025। খুবই ভালো কথা। অধিবেশনের
অধিবেশনের মেয়াদ মেয়াদ হচ্ছে এই অধিবেশন মেয়াদ কবে? 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত হচ্ছে অধিবেশনের মেয়াদ। কোথায় অধিবেশনটা হইলো? নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। তাহলে সহজ করে পড়ো, কততম অধিবেশন? 80তম অধিবেশন। কোথায় হচ্ছে? নিউ ইয়র্কে হয়েছে। অধিবেশন শুরু কবে? 9 সেপ্টেম্বর 2025-এ। শেষ হবে কবে? 8 সেপ্টেম্বর 2026-এ। 9 সেপ্টেম্বরের 9 আর শেষ হবে গিয়ে 26-এর 8। কবে? 9 সেপ্টেম্বর 25-এ শুরু আর শেষ হবে গিয়ে 26-এর 8-এ। কবে? 26-এর 8-এ শুরু হইলো। কোথায়? নিউ ইয়র্কে। কততম অধিবেশন? 80তম অধিবেশন। আসুন খেয়াল করেন, 9 সেপ্টেম্বর 2025 সালে সভাপতির দায়িত্ব পালন করেন, সভাপতির দায়িত্ব গ্রহণ করেন আনা লেনা বায়েরবোক, প্রাক্তন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। আনা লেনা আস্তে ধীরে পড়বা, নামগুলো কঠিন। আনা লেনা বায়েরবোক, নামগুলো পড়বা। আনা লেনা বায়েরবোক জার্মান পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, প্রাক্তন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তাহলে 80তম অধিবেশন 9 সেপ্টেম্বর শুরু হলো, নিউ ইয়র্কে শুরু হলো, শেষ হবে 8 সেপ্টেম্বর 2026 সালে। সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করলো কে? জার্মানের পররাষ্ট্রমন্ত্রী, তার নাম হচ্ছে আনালেনা বায়েরবোক। আমি একটা শব্দ 3-4 বার করে বলি, কারণ হলো যেন তোমার মাথায় থাকে, তোমার মাথায় যেন ক্যাচ করে, এই জন্য 3-4 বার করে বলি। আনালেনা বায়েরবোক। ওকে, খেয়াল করেন, এই আনালেনা বায়েরবোক হচ্ছে সাধারণ পরিষদে সভাপতিত্ব করা পঞ্চম নারী। এবার আসেন, ডক্টর ইউনূস স্টার দেন এইটা। ডক্টর ইউনূস 80তম অধিবেশনের দ্বিতীয়বারের মতো ভাষণ দেন 26 সেপ্টেম্বর 2025 সালে। তাহলে ডক্টর ইউনূস 80তম অধিবেশনে দ্বিতীয়বারের মতো ভাষণ দেন 26 সেপ্টেম্বর 2025 সালে। ওকে, দেখেন সে কি তার ভাষণে তুলে ধরেছে। সে তার ভাষণে সে প্রধান উপদেষ্টার কার্যক্রম, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যক্রম সম্পর্কে সে তুলে ধরেছে। দেশের সামগ্রিক উন্নয়ন সে বলছে, নির্বাচন প্রস্তুতি সে বলেছে, বাংলাদেশের বিচার কার্যক্রম নিয়ে কথা বলছে, গাজার পরিস্থিতি এবং রোহিঙ্গা ইস্যু তুলে ধরেন। তাহলে এই 80তম অধিবেশনে তিনি কি বিষয়ে কথা বলছেন? খুবই গুরুত্বপূর্ণ, রোহিঙ্গা ইস্যু, গাজার পরিস্থিতি, নির্বাচন প্রস্তুতি, বাংলাদেশের বিচারিক কার্যক্রম এবং বাংলাদেশের বর্তমানে, কি বললাম? বাংলাদেশে বর্তমানে। ওকে, আসো দেখি কি বলছে? 80তম অধিবেশন। খেয়াল করেন গুরুত্বপূর্ণ লাইনগুলো বলছে। 80তম অধিবেশনে পূর্ব জেরুজালেমকে, দেখেন এর পরের লাইন দেখেন, 80তম অধিবেশনটাতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের কথা জানান ডক্টর ইউনূস। তাহলে দেখেন 80তম অধিবেশনে ডক্টর ইউনূস কোন দেশের সমর্থন জানিয়েছিলেন? এই ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছিলেন। ফিলিস্তিনকে, হ্যাঁ, অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা জানান। ওকে, দেখেন এইখানে একটা জিনিস আছে। 22 সেপ্টেম্বর 2025-এ নিউ ইয়র্কে অনুষ্ঠিত ফেয়ার ওয়ার্ল্ড এর বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে ডক্টর ইউনূসকে পুরস্কার প্রদান করা হয় আনলক বিগ চেঞ্জার অ্যাওয়ার্ড। এটা দাগ দিয়ে রাখেন, আনলক বিগ চেঞ্জার অ্যাওয়ার্ড। সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন অগ্রণী ভূমিকা পালন করছে, শিক্ষার প্রতি দীর্ঘদিনের অঙ্গীকারের জন্য। এটা দাগ দিয়ে রাখেন, আনলক বিগ চেঞ্জার অ্যাওয়ার্ড পাইছে 22 সেপ্টেম্বর 2025-এ। এই ভদ্রলোকে এত অ্যাওয়ার্ড পায়, তাহলে আনলক বিগ চেঞ্জার। তাহলে কি বললাম? সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে এবং শিক্ষার প্রতি দীর্ঘদিনের অঙ্গীকারের জন্য তিনি যেই অ্যাওয়ার্ডটা পাইছেন তার নাম হচ্ছে আনলক বিগ চেঞ্জার অ্যাওয়ার্ড। আনলক বিগ চেঞ্জার। আচ্ছা, ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে 81তম অধিবেশনের সভাপতি প্রতিদ্বন্দ্বীর পদ থেকে সরে আসেন বাংলাদেশ। দাগ দিয়ে রাখতে পারেন। প্রতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয় ব্রাজিল। দাগ দেন, এই জিনিসটা দরকার। আচ্ছা, 80তম অধিবেশনের মূল বিষয় ছিল, দেখেন 80তম অধিবেশনে কি নিয়ে কথাবার্তা বলা হয়েছে? চলমান গাজার সংকট, ইউক্রেন সংকট, সুদানের সংকট, মিয়ানমার এবং হাইতির সংঘাত, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা,
এসডিজি এবং COP30 সম্মেলন। এই প্রত্যেকটা টপিকই এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিকই এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে 2025 সালে যে 80তম সম্মেলন হলো, সেখানকার জাতিসংঘের সম্মেলনের কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? গাজা, ইউক্রেনের সংকট, সুদান সংকট, মিয়ানমার এবং হাইতির সংঘাত, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা, টেকসই এসডিজি এবং COP30 সম্মেলন। COP30 থেকে একটা প্রশ্ন আসবেই। COP30 বলে দিলাম, COP30 একটা কোশ্চেন পাবেন আপনি COP30 নিয়ে। ওকে, তাহলে আমরা একটু এটা সামারি করি। হ্যাঁ, এটার সামারি করি। 80তম অধিবেশন হইল, শুরু হলো নিউ ইয়র্কে, অধিবেশনটা বসলো যুক্তরাষ্ট্রে। 9 সেপ্টেম্বর 2025 শুরু হলো, এটা চলবে, এটা 8 সেপ্টেম্বর, অধিবেশনের মেয়াদ 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। সভাপতিত্ব করলো এখানে কে? আনালেনা বায়েরবোক। অধিবেশনে প্রথম ভাষণ দেয় যে দেশ, তার নাম হচ্ছে ব্রাজিল। আসেন, ডক্টর ইউনূস এই অধিবেশনে 26 সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো ভাষণ দিয়েছে। সেখানে তিনি বাংলাদেশের বিচারিক কার্যক্রম, গাজার পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু এবং দেশের সামগ্রিক উন্নয়ন, নির্বাচন প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলেছেন। 22 তারিখে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো, আনলক বিগ চেঞ্জার অ্যাওয়ার্ড, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য। এবং 81তম অধিবেশনের সভাপতির প্রতিদ্বন্দ্বীর পদ থেকে তিনি সরে আসেন, কারণ হচ্ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তিনি সরে আসছেন। ওকে ওকে ওকে, এরপরে আসেন, বলেন ক্লিয়ার কিনা ভাই? কোথায় পাবো COP30? কোথায় পাবো আমি COP30? ওগো কোথায় পাবো আমি? তাহলে COP30 কোথায় পাবেন? COP30 পাবেন মিহির জিকেতে, অদম্যতে, দুইটাতেই। মিহির জিকেতে বাংলা ভার্সন আর অদম্যতে ইংলিশ ভার্সন। আসেন কি বলছে অ্যান্টোনিও গুতেরেস, জাতিসংঘের নবম মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের 4 দিনের বাংলাদেশ সফর। কয় দিনের? 4 দিনের বাংলাদেশ সফর। কয়দিন সফর করছে? 4 দিন। সে প্রথমবার আসছে জুলাই মাসে, তখন শেখ হাসিনা আছে বাংলাদেশে, এখন আর নাই। দেখছেন অ্যান্টোনিও গুতেরেসের কি অবস্থা? প্রথমবার যখন আসলো তখন শেখ হাসিনাকে সে পেয়েছিলেন, এখন আর পান নাই। তাহলে প্রথম বাংলাদেশে আসেন 2018 সালে। ওকে, দ্বিতীয়বার আসেন 13 মার্চ 2025 সালে। 13 মার্চ 2025 সাল, 13 মার্চ 2025, 13 মার্চ 2025 আয়শা তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। ওকে, কবে? 14 মার্চ। 13 তারিখে আসছে, 14 তারিখে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে। অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশ ও জাতিসংঘের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস উদ্বোধন করেন। খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘ হাউস কোথায় আছে? ঢাকার গুলশানে। জাতিসংঘ হাউস কোথায় আছে? ঢাকার গুলশানে। ভাইয়া বলো, জাতিসংঘ হাউস কোথায় আছে? ঢাকার গুলশানে আছে। ভাইয়া বলো তো, জাতিসংঘ হাউস কোথায় আছে? ঢাকার গুলশানে আছে। জাতিসংঘ হাউস কোথায়? ঢাকার গুলশানে। জাতিসংঘ হাউস কোথায়? ঢাকার গুলশানে আছে। কে উদ্বোধন করছেন? অ্যান্টোনিও গুতেরেস উদ্বোধন করেছেন। কে? অ্যান্টোনিও গুতেরেস। আচ্ছা, এবার আসেন, কবে উদ্বোধন করলেন? এই যে অ্যান্টোনিও গুতেরেস উদ্বোধন করলেন, কবে উদ্বোধন করলেন? 15 মার্চ 2025 উদ্বোধন করলেন। কি প্রেক্ষাপটে উদ্বোধন করলেন? কি ঘটনাতে? জাতিসংঘের এবং বাংলাদেশের 50 বছর পূর্তিতে। জাতিসংঘ এবং বাংলাদেশের 50 বছর পূর্তিতে। বোঝাতে পারলাম? জাতিসংঘ এবং বাংলাদেশের কত বছর পূর্তি? 50 বছর পূর্তিতে। এই হচ্ছে অবস্থা। ওকে, বলেন কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? ডান, ক্লিয়ার। যা যা আলোচনা করলাম, অ্যান্টোনিও গুতেরেস ঢাকার গুলশানে। যা বলতেছি, অর্ণব স্যারের প্রতিটি মুখ নিঃসৃত বাণী এক একটা এমসিকিউ বললাম, কোশ্চেন কমন পাবেন। ওকে, জান্নাতুল ফেরদৌস অর্পিতা আছেন, রুবাইয়া আরমিন নুজা গুলশানে, উম্মে কুলসুম আছেন। ওকে, থ্যাংক ইউ আপনাদের কমেন্ট দেখে। আসেন আমরা এবার কিছু এমসিকিউ সলভ করি। অ্যান্সার দেওয়া আছে তাও করি, আমার সাথে পড়েন, থাকুক না অ্যান্সার তো কি হয়েছে। কততম অধিবেশন হইল এবার? জাতিসংঘের 80তম অধিবেশন হল। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়রকে? জোফরান মামদানি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে কতটি দেশ অংশগ্রহণ করেছে? 44টা দেশ।
ঢাকার কোথায় জাতিসংঘ হাউস? ঢাকার গুলশানে। গুলশান দাগাই দিয়া গিয়া আবার গুলিস্তান দাগাই দিয়েন না, গুলশান আর গুলিস্তান খুব কাছাকাছি, গুলশান দাগাতে গিয়ে গুলিস্তান দাগিয়ে দিয়েন না আবার ভুলে, তাহলে কিন্তু মাঠে মারা যাবেন, মাঠে মারা যাবেন। তাহলে আসেন আমরা আলোচনা করি, আলোচনা। ভাইয়া অদম্য বইটি কোথায় পাবো? অদম্য আপনি বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে পাবেন, বাংলা বাজার থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে পাবেন, 200 টাকা দাম। ভাইয়া মেহেরজিকে ফাইনাল সাজেশন এনাফ কিনা? হ্যাঁ, মেহেরজিকে ফাইনাল সাজেশন করলেই এনাফ, যে কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে, মূল্য হচ্ছে 220 টাকা। সংগ্রহ করেন, আমি আপনাদেরকে শেষ করাই দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলেন 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 আমরা আলোচনা করব অধ্যায় 3 বৈশ্বিক সংকট। ভাই শেষ করার দায়িত্ব আমার, আপনাকে পড়ায় শেষ করার দায়িত্ব আমার, প্যারা নিয়েন না। বৈশ্বিক সংকট, ফিলিস্তিন, হামাস এবং ইসরায়েলের সংকট। আসেন, এখান থেকে প্রশ্ন হয় না বললে ভুল হবে ভাই, প্রত্যেকবারই এই জায়গা থেকে প্রশ্ন হয়, প্রত্যেকবারই এই জায়গা থেকে প্রশ্ন হয়। স্যার এইভাবে ক্লাস নিয়ে কি ফুল বই শেষ করবেন? হ্যাঁ, বই কিনলে ফুল বই শেষ করাই দিব, আর বই না কিনা ক্লাসে আসলে শেষ হবে না, বই কিনে ক্লাসে আইসেন তাহলে শেষ হয়ে যাবে। পৃষ্ঠা নাম্বার 8, পেজ নাম্বার 8। আসেন দেখেন, বুঝেন। 7 অক্টোবর 2023-এ হামাস ইসরায়েলের রকেট হামলা, হামাস ইসরায়েলের রকেট হামলা চালায়। এই হামলাটার নাম হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড। এইটাই পরীক্ষায় আসছে একবার, এটা পরীক্ষা আসছে কিন্তু একবার, যে 7 অক্টোবর 2023 সালে হামাস অপারেশন চালাইছে, ইসরায়েলে রকেট হামলা চালাইছে, তার নাম হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড। 8 তারিখে হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজায় ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে, যার নাম হচ্ছে অপারেশন আয়রন সোর্ড নামে পরিচিত। হামাস আগে করছে, এরপর ইসরায়েল আইসা আরেকটা অপারেশন করলো। দিনাজপুরের গ্রিন লাইব্রেরিতে পাবেন। হ্যাঁ, ওকে। আসেন এইবার আসেন, এগুলো ঘটনা, এই দুইটা ঘটনা কিন্তু পরীক্ষায় আগে আসছে। গাজা অঞ্চলের শরণার্থী শিবির খান ইউনুস, খুবই গুরুত্বপূর্ণ, যে লাইন বলবো এখান থেকে, যে লাইন বলবো সেই সবগুলাই ইম্পর্টেন্ট, সবগুলাই ইম্পর্টেন্ট। ওকে, খান ইউনুস, রাফা সীমান্ত, মাঘাজি, আল সাতি, জাবালি। তাহলে গাজা অঞ্চলের শরণার্থী শিবির কোন জায়গা? যে জায়গাগুলো গাজা অঞ্চলে, খান ইউনুস, রাফা সীমানা, মাঘাজি, আল সাতি ও জাবালি। আল সাতি এবং কি জাবালি, আল সাতি এবং জাবালি। তাহলে আমরা সবাই খান ইউনুস, রাফা সীমান্ত, মাঘাজি, আল সাতি এবং জাবালি, আল সাতি এবং কি জাবালি, আল সাতি এবং কি জাবালি, জাবালি। আসেন, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে 21 নভেম্বর 2024 সালে। আইসিসি, আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা কোথায় আছে? সুইজারল্যান্ডের জেনেভাতে আছে, যেখানে বিচারকের মেয়াদ হচ্ছে 9 বছর, আর বিচারকের সংখ্যা হচ্ছে 18 জন, যার সভাপতির মেয়াদ হচ্ছে 3 বছর। আন্তর্জাতিক অপরাধ আদালত, সে আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আসেন, গাজায় ইসরায়েলের হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়ে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেখানে মামলা করে দক্ষিণ আফ্রিকা। এটাও পরীক্ষায় আসছে বিগত সময়ে, দক্ষিণ আফ্রিকার ঘটনা। অর্থাৎ ইসরায়েলের হত্যাকাণ্ডকে গণহত্যা বলে আইসিজেতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা, আর আইসিসি গ্রেফতারি পরোয়ানা করেছে। আসেন এরপরে আসেন, খেয়াল করেন, হামাসের নিজস্ব তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের নাম হচ্ছে মিদবার-1, ডাক দিয়ে রাখেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নাম হচ্ছে আইডিএফ, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস, 1948 সালে প্রতিষ্ঠা হয়, ডাক দিয়ে রাখেন, 1948 সালে প্রতিষ্ঠা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নাম হচ্ছে আইডিএফ, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস, আইডিএফ। মিশর ও গাজা ভূখণ্ডের মধ্যে একমাত্র সীমান্ত পারাবার জায়গা, যে সীমানাটা আছে, তার নাম হচ্ছে রাফা ক্রসিং। বলো কি নাম? রাফা ক্রসিং, রাফা ক্রসিং। এটা লাগবে, এটা পরীক্ষায় আসে, রাফা ক্রসিং।
আরব ইসরায়েলের তৃতীয় যুদ্ধের পরে গাজা ইসরায়েল দখল নেয়। এই গাজা ইসরায়েল দখল নেয় 1947 সালে। আপনারা মধ্যপ্রাচ্যের সংকটের মধ্য থেকে খেয়াল করেন, মধ্যপ্রাচ্যের সংকটের থেকে আপনি এই আরব ইসরায়েলের যে যুদ্ধ আছে, 4টা যুদ্ধ, সে আরব ইসরায়েলের 4টা যুদ্ধ ভালো করে পড়বেন। আরব ইসরায়েলের 4টা যুদ্ধ ভালো করে পড়বেন, তাহলে এই জায়গাটা কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা, ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হয় 10 মে 2024 সালে। দাগ দিয়ে রাখেন, পড়বেন, দাগ দিয়ে রাখেন, পড়বেন এই জায়গাটা। আমেরিকা মহাদেশের যে দেশে প্রথম ফিলিস্তিনের রাষ্ট্রদূত নিয়োগ দেয়, আমেরিকা মহাদেশের যে দেশে প্রথম ফিলিস্তিনের রাষ্ট্রদূত নিয়োগ দেয়, তার নাম হচ্ছে কলম্বিয়া। দাগ দিয়ে রাখেন, কলম্বিয়া। তাহলে দক্ষিণ আমেরিকাও কিন্তু আলোচিত হয়েছে এই বছরে। দাগ দিয়ে রাখেন। রাফা ক্রসিং এর কথা তো বললাম। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লাগবে, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা লাগবে। আসেন পড়ি কি বলছে। গাজায় নৃশংস হত্যাকাণ্ড থামাতে গাজা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। দেখেন ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা খেয়াল করেন। তাহলে গাজায় হত্যাকাণ্ড থামাতে গাজা শান্তি পরিকল্পনা ঘোষণা করছে 29 সেপ্টেম্বর 2025 সালে। কত তারিখ? 29 সেপ্টেম্বর 2025 তারিখে। আচ্ছা, যুদ্ধ বিরতিতে চুক্তি স্বাক্ষরিত হয় 9 অক্টোবর 2025 সালে। অক্টোবর। মিশরের শারম আল শেখে, এটা একটা জায়গা লোহিত সাগরের তীরবর্তী একটা হচ্ছে মানে আবাসন জায়গা, কেন্দ্র, বিশ্রামা কেন্দ্র, যেখানে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। এটা আমরা এই মধ্যপ্রাচ্যের সংকট করাতে গিয়ে হামাস ইসরায়েলে মানে কি বলে ফিলিস্তিন ইসরায়েলের সংকট করাতে গিয়ে আমরা যে এই মধ্যপ্রাচ্যের সাথে ইসরায়েলের যে 4টা যুদ্ধ, সেই যুদ্ধ পড়াতে গিয়ে এটা আলোচনা করি যে এই শারম আল শেখ, পরীক্ষা এটা কয়েকবার আসছে যে শারম আল শেখের অবস্থান কোথায়, শারম আল শেখের অবস্থান কোথায়, এটা পরীক্ষা আসছে। ওকে, চুক্তি কার্যকর হয় 10 অক্টোবর 2025 সালে। দাগ দিয়ে রাখেন। পক্ষ ছিল ফিলিস্তিন এবং ইসরায়েল। লক্ষ্য ছিল যুদ্ধবিরতি এবং বন্দীদেরকে যারা তাদেরকে বিনিময় করা। মধ্যস্থতাকারী দেশ হচ্ছে 4টা: মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক। দাগ দিয়ে রাখেন। এই জায়গা থেকে প্রশ্ন কেন যেন মনে হচ্ছে চলে আসতে পারে, আমার কেন যেন মনে হচ্ছে এটা চলে আসতে পারে। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি হয়েছে 29 সেপ্টেম্বর 2025 সালে, আর চুক্তি স্বাক্ষরিত হয় 9 অক্টোবর, চুক্তি কার্যকর হয় 10 অক্টোবর। আর পক্ষ ছিল ফিলিস্তিন এবং ইসরায়েল। যুদ্ধ বিরতি এবং বন্দীদেরকে মুক্তি দেওয়া। আর মধ্যস্থতাকারী দেশ হচ্ছে 4টা: মিশর, কাতার, যুক্তরাষ্ট্র, তুরস্ক। যেখানে বসে চুক্তিটা হয়েছে তার জায়গাটা হচ্ছে শারম আল শেখ। শারম আল শেখ পড়বেন ভাই, এই জিনিসগুলো ভালো করে পড়বেন। আসেন এরপরে আসেন আমরা গাজায় শান্তি শীর্ষ বৈঠক, এটা একটু আলোচনা করি। আমরা আবার একটু আলাদা করে দিয়েছি এই জায়গাটা, খেয়াল করেন এই জায়গাটা আবার একটু পড়েন। দেখেন 13 অক্টোবর এই বৈঠকটা অনুষ্ঠিত হলো মিশরের সিনাই উপত্যকার শারম আল শেখে, লোহিত সাগরের কাছে সিনাই উপত্যকার শারম আল শেখে। বৈঠকের অপর নাম হচ্ছে শারম আল শেখ শীর্ষ সম্মেলন, যেটা গাজা শান্তি বৈঠক। একটু আগে যেটা বললাম গাজা শান্তি বৈঠক, সেই গাজা শান্তি বৈঠকটার আরেকটা নাম কি? শারম আল শেখ শীর্ষ বৈঠক। 13 অক্টোবর হয়েছে মিশরের সিনাই উপত্যকার শারম আল শেখে। এখানে বৈঠকে অংশ নেয় বিশ্বের 30টি দেশের নেতা ও 4টা আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। খুবই ভালো কথা। সভাপতিত্ব করলো ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। দাগ দিয়ে রাখেন। সভাপতিত্ব করেছে কে? ট্রাম্প এবং আবদেল ফাত্তাহ আল সিসি। ওকে, দেখেন কি বলছে, এটা নামটা কি হইলো? গাজার শান্তি সম্মেলনের পূর্ণাঙ্গ নামকরণ করা হয় ট্রাম্প ডিক্লারেশন ফর এন্ডিউরিং পিস অ্যান্ড প্রসপারিটি। দাগ দিয়ে রাখেন তো ভাই, এটা এই জায়গাটা ট্রাম্প ডিক্লারেশন ফর এন্ডিউরিং পিস অ্যান্ড প্রসপারিটি। দেখেন এখানে কি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিশরের আবদেল ফাত্তাহ আল সিসি, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, তাদের মধ্যে এই গাজার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ওই যে 4টা দেশের কথা বললাম, সেই 4টা দেশ দাগ দিয়ে রাখেন, পড়তে হবে এই জায়গাটা। তাহলে 13 তারিখে হইলো মিশরের সিনাই উপত্যকাতে হয়েছে। শারম আল শেখ, 30টা দেশের নেতারা ছিলেন, 4টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ছিলেন। এটার নাম হয়েছে ট্রাম্প
ডিক্লারেশন ফর এন্ডিউরিং পিস এন্ড প্রসপারিটি, সভাপতিত্ব করলো ট্রাম্প, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। ওকে, এই কটা জিনিস ভালো করে পড়বেন। আইসিসি মানে কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড। আসেন এটা একটু দেখে রাখেন, এক নজরে এটা দেখবেন। গাজায় ফিলিস্তিনে মানে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অত্যাচারের প্রতিবাদ যে হয়েছিল গোটা পৃথিবীব্যাপী, সেটা একটু দেখবেন। ইরানের মদতপুষ্ট বিরোধী মুসলিম সংগঠন নাম দেখে রাখেন, হুতি কোন দেশের। যে হুতি হচ্ছে ইয়েমেনের, হুতি, হামাস, হিজবুল্লাহ দেখে রাখেন। এইটা লাগবে, এটাতে 3টা স্টার দিয়ে রাখেন, 9 স্টার দেন, 9 স্টার। ফিলিস্তিনের স্বীকৃতি, 9 স্টার দেন, ফিলিস্তিনের স্বীকৃতি, 9 স্টার দেন, ফিলিস্তিনের স্বীকৃতি। নভেম্বর 2025 পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে 157টি দেশ। কয়টা দেশ? 157টা দেশ। 57তম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে সান মেরিনো 23 সেপ্টেম্বর 2025। তাহলে ফিলিস্তিনকে 23 সেপ্টেম্বর স্বীকৃতি দিয়েছে যে দেশ, তার নাম হচ্ছে সান মেরিনো। সান মেরিনো ইউরোপের একটা দেশ, তার নাম কি? সান মেরিনো। সান মেরিনো। আসেন, প্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া, আলজিয়ার্স চুক্তির মাধ্যমে 1988 সালে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে 1988 সালে। খেয়াল করেন, ওআইসি ভুক্ত একটি মাত্র দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তার নাম হচ্ছে ক্যামেরুন। ওআইসি ভুক্ত, হ্যাঁ, আরব মানে অর্থাৎ আরবি ভাষার দেশগুলোকে নিয়ে যে সংগঠন ওআইসি, সেই দেশ নাম হচ্ছে ক্যামেরুন। G7 গ্রুপ অফ 7 আমরা বলি, সেই G7 থেকে স্বীকৃতি দিয়েছে 3টি দেশ, কানাডা, যুক্তরাজ্য ও ফ্রান্স। G7 ভুক্ত। G7 খুবই আলোচিত। G7 থেকে প্রত্যেকবারই কোনো না কোনো জায়গায় প্রশ্ন হয় যে গ্রুপ অফ 7 দেশগুলা, যেগুলা শিল্পোন্নত দেশগুলা, G7 ভুক্ত একমাত্র এশীয় দেশ, তার নাম হচ্ছে জাপান। হ্যাঁ, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে G7 ভুক্ত স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে 3টা, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স। প্রথম দিয়েছে কানাডা। নিরাপত্তা পরিষদ, জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ আছে, অর্থাৎ যাদের ভেটো পাওয়ার ক্ষমতা আছে, অর্থাৎ আমি মানি না, এই ভেটো পাওয়ার ক্ষমতা যে দেশগুলো, নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশ, যে জাতিসংঘের যে স্থায়ী সদস্য যে 5টা দেশ আছে, সেই 5টা দেশের মধ্যে 4টা দেশই স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ আমেরিকা স্বীকৃতি দেয় নাই, আমেরিকা দেয় নাই, কিন্তু বাকিগুলো দিয়েছে, যেমন রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য। বাকি আমেরিকাটা দেয় নাই। তাহলে জাতিসংঘের স্থায়ী সদস্যদের মধ্য থেকে 4টা রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে। একটা হচ্ছে রাশিয়া, প্রথম দিয়েছে রাশিয়া, চায়না, ফ্রান্স, যুক্তরাজ্য। আর দেয় নাই কে? মার্কিন যুক্তরাষ্ট্র দেয় নাই। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য থেকে 4টা দেশ স্বীকৃতি দিয়েছে। তাহলে একটু সামারি করি। প্রথম জাতিসংঘকে মানে ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে আলজেরিয়া, আলজিয়ার্স চুক্তির মাধ্যমে স্বীকৃতি দেয়। বাংলাদেশ স্বীকৃতি দেয় 1988 সালে। আচ্ছা, আর ওআইসি ভুক্ত দেশ স্বীকৃতি দেয়নি, তার নাম হচ্ছে ক্যামেরুন। G7 ভুক্ত 3টা দেশ স্বীকৃতি দিয়েছে, তার নাম হচ্ছে কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স। নিরাপত্তা পরিষদের 4টা দেশ স্বীকৃতি দিয়েছে, একটা দেয় নাই, সেই একটার নাম হচ্ছে আমেরিকা। আচ্ছা, আর অপরদিকে এখনো পর্যন্ত 23 সেপ্টেম্বর 2025 পর্যন্ত স্বীকৃতি দিয়েছে 157টা দেশ। সর্বশেষ দেশের নাম হচ্ছে সান মেরিনো। সান মেরিনো সর্বদেশের নাম হচ্ছে সান মেরিনো। সান মেরিনো। আপনাদেরকে পড়াবো কেন? আপনারা তো বই সংগ্রহ করেন না, পরীক্ষা দেন না। বই সংগ্রহ করেন না, পরীক্ষা দেন না, তাহলে আপনাদেরকে কেমনে পড়াই বলেন তো ভাই? কমেন্টের জন্য ক্লাস করতে পারছেন না কেন বোন? কি সমস্যা? বই সংগ্রহ করলে তো ক্লাস নিতে ভালো লাগতো। বইও সংগ্রহ করেন না, ক্লাসও নেন মানে। এবং আপনাদেরকে বললাম যে একটু ক্লাসটা শেয়ার করে দেন, একটু অন্তত শেয়ার করা যায়, তাই না? একটু অন্তত শেয়ার তো করা যায়। শেয়ার করলে মনটা ভালো থাকে। সত্যি বলছি, শেয়ার করলে মন ভালো হয়ে যায়। স্যার ফাইনাল সাজেশন করলেই হবা, আর মিহির দিকে এখন পড়বা না, এখন শেষ মুহূর্ত। আচ্ছা ভাইয়া, তুমি যে কমেন্ট করছো, তোমার উদ্দেশ্যে বলছি, ফাইনাল সাজেশন করলেই হবে। আর হচ্ছে ফাইনাল সাজেশন ভালো করে পড়ে যাও শেষ মুহূর্তে, তাহলেই হবে। আর বিউপির জন্য আমরা ইংলিশ ভার্সনের অদম্যটা পড়ে যাব। অদম্যের কোনো বিকল্প নাই, অদম্যটার কোনো বিকল্প নাই। আপনি আপনার খাতার মধ্যে লিখে রাখেন যে ইংলিশ ভার্সনের অদম্য আপনি পড়বেন। এবং প্রায় 2000 প্রশ্ন দিয়েছি আমরা, মডেল টেস্ট দিয়েছি।
অদম্যতে। প্রায় 40টা মডেল টেস্ট আছে, 2000 প্রশ্ন আছে। এছাড়াও সাম্প্রতিক আরো মডেল টেস্ট মানে সাম্প্রতিক প্রশ্ন অ্যাড করা আছে। খুবই আপডেট বই ইংলিশ ভার্সনে। ওকে, আচ্ছা, ফাইনাল সেশনের ক্লাস চলবে ভাই, চলবে, চলতেই থাকবে। একটু আগে বইটা হাতে পেয়েছি। কোন বইটা পাইছেন আপু কুহেলি? আসেন তো আমরা একটু দেখি ইরান ইসরায়েলের যুদ্ধ, ওই যে 12 দিনের যুদ্ধ, সেই যুদ্ধের কথা বলছে। আসেন আমরা যুদ্ধ পড়ি, লাগবে, গুরুত্বপূর্ণ। পৃষ্ঠা 9, পৃষ্ঠা আলোচনা করছি 9। আসেন, সম্প্রতি ইসরায়েল ইসরায়েল ইরানে হামলা চালাইছে। 13 জুন 2025 সালে হামলা চালিয়েছে। তাহলে কে হামলা চালাইছে? হামলাটা চালাইলো কে ভাই? হামলা চালাইছে হচ্ছে ইসরায়েল। কোথায় চালাইছে? ইরানে চালাইছে। কবে চালাইলো? 13 জুন 2025 হামলা চালিয়েছে। ওকে, আসেন ইরানে, এবার আসেন মনোযোগ দেন। ইরানে ইসরায়েলের হামলার লক্ষ্যগুলা কি ছিল? কেন চালাইছে হামলাটা? কোথায়, কোন জায়গায় হামলা চালাইলো? ইরানের যে পারমাণবিক অবকাঠামো ছিল সেখানে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানায়, সামরিক সক্ষমতায় আঘাত করে। অর্থাৎ যে জায়গাগুলো ইরানের শক্তিশালী জায়গা, যেই জায়গাগুলোতে ইরান পারমাণবিক অস্ত্র রাখছে, কারখানা বানাচ্ছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছে, সেই জায়গাগুলোতে ইসরায়েল হামলা চালাইছে। তার মানে বুঝতে হবে ইসরায়েল কোনোভাবেই চায় না ইরান পারমাণবিক ভাবে আরো সক্ষমতা অর্জন করুক। এই কারণে তার ভয় এটা যে ইরান সক্ষমতা অর্জন করলে ইসরায়েলের উপর হামলা চলে কিনা, এই জন্য কোনো কারণ টারণ ছাড়াই হুট করে সে হামলা চালায়। দেখেন ইরানে ইসরায়েলের এই হামলাটাকে আমরা বলছি অপারেশন রাইজিং লায়ন। অর্থাৎ তাহলে ইসরায়েল যে হামলাটা চালাইলো, ইসরায়েল চালাইছে, এই হামলাটার নাম কি? অপারেশন রাইজিং লায়ন। কি নাম? অপারেশন রাইজিং লায়ন। অর্থাৎ ইসরায়েলের যে অপারেশন তার নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েলের যে অপারেশন তার নাম কি? অপারেশন রাইজিং লায়ন। কবে চালাইছে? 13 জুন 2025 চালাইছে। এইবার আসেন খেয়াল করেন, ইরান পাল্টা আক্রমণ চালাইবে এবার। তাহলে ইরান পাল্টা আক্রমণ চালাইছে 14 জুন 2025, তার পরের দিন ইরান এবার পাল্টা আক্রমণ করছে ইসরায়েলের কাছে। তাহলে ইসরায়েলে ইরানের যে হামলাটা ছিল, অর্থাৎ ইরান যেটা হামলাটা এবার পাল্টা করলো, সেটার নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 3। অপারেশন ট্রু প্রমিস 3, বলো অপারেশন ট্রু প্রমিস 3। ওকে, শোনেন এবার মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আমরা 13 তারিখের ঘটনাটা সামারি করি। 13 তারিখের ঘটনা সামারি করি, মনোযোগ দিয়ে শোনেন। 13 তারিখে ইসরায়েল একটা হামলা চালাইলো ইরানে। এই অপারেশনটার নাম হচ্ছে অপারেশন রাইজিং লায়ন। হামলাটা কোথায় গিয়ে পড়লো? ইরানের যে পারমাণবিক সক্ষমতার জায়গা, ইরানের যে পারমাণবিক সক্ষমতার জায়গা, সেই পারমাণবিক সক্ষমতার জায়গাগুলোতে এই অপারেশন সে চালাইছে। ওকে, এবার আসেন তার ঠিক পরের দিন ইরান এবার ইসরায়েলের উপর হামলা চালাইছে। এই যে ইরান যে হামলাটা চালালো, এই হামলাটার নাম হচ্ছে অপারেশন টু প্রমিস 3, 14 তারিখে চালাইলো। এবার আসেন খেয়াল করেন, ইরান ইসরায়েলে প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা নিক্ষেপ করে। তাহলে ফাত্তা কোন দেশের? ফাত্তা একটা ক্ষেপণাস্ত্র। বলো ফাত্তা কি বললাম ভাই? ফাত্তা হচ্ছে একটা ক্ষেপণাস্ত্রের নাম। ফাত্তা কিসের নাম? একটা ক্ষেপণাস্ত্রের নাম। এই ক্ষেপণাস্ত্রটা খেয়াল করেন, মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। এই যে ক্ষেপণাস্ত্রটা, এই ক্ষেপণাস্ত্র ফাত্তা কোন দেশের ক্ষেপণাস্ত্র? ইরানের ক্ষেপণাস্ত্র। ফাত্তা কোন দেশের? ইরানের ক্ষেপণাস্ত্র। তাহলে এই যে ইরানের ক্ষেপণাস্ত্র, এই ফাত্তা ইসরায়েলে সে হামলাটা কবে চালাইলো? 16 জুন 2025। তাহলে ইসরায়েলের উপরে ইরান, ইসরায়েলের উপরে ইরান, আবার বলি মনোযোগ দিয়ে শোনেন, নাহলে কিন্তু প্যাচ লাইগা ফেলবে। খেয়াল করেন কি বললাম? আমি বললাম ইসরায়েলের উপরে ইরান যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র চালাইছে তার নামই হলো ফাত্তা। কবে চালাইছে? 16 জুন 2025। জুন মাসের কত তারিখ? 16 তারিখে। এই পর্যন্ত ক্লিয়ার? এই কোনো ভুল করা যাবে না। আপনারা এই অপারেশন গুলো ভুল করেন, অপারেশন ভুল করা যাবে না। একটু মনোযোগ দিয়ে অপারেশন গুলো পড়তে হবে, ভুল করা যাবে না। ওকে ভাই, ভাই ও বোনেরা, এরপরে আসেন ইরানের 3টি পারমাণবিক স্থাপনায়, এটা একটু গুরুত্বপূর্ণ। এই স্থাপনা থেকে 49 BCS এ পরীক্ষায় প্রশ্ন আসছে। সেটা হলো ফর্দ, নাতাঞ্জ এবং ইস্পাহান। ফর্দ, নাতাঞ্জ এবং কি ইস্পাহান। তাহলে ফর্দ
নাতাঞ্জ আর এটা কি ইস্পাহান। তাহলে ফর্দ, নাতাঞ্জ এবং কি ইস্পাহান, এই যে জায়গাটা, আবার শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, জায়গার কি নাম বললাম? ফর্দ। জায়গার নাম কি? ফর্দ। এরপরে কি বললাম? বললাম নাতাঞ্জ। এরপরে কি বললাম? ইস্পাহান। তাহলে দেখেন ফর্দ, নাতাঞ্জ আর ইস্পাহান, এই জায়গাগুলোতে, অর্থাৎ এগুলো ইরানের স্থাপনা, ইরানের একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাগুলোতে যুক্তরাষ্ট্র একটা অপারেশন করছে। অর্থাৎ এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অপারেশনে, দেখেন এই যুদ্ধে কেমনে লিখতে হলো, মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যে অপারেশনটা চালাইলো তার নাম হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। অপারেশন কি? মিডনাইট হ্যামার। অপারেশন মিডনাইট হ্যামার। অপারেশন কি? মিডনাইট হ্যামার। কবে চালাইলো? 22 জুন 2025-এ। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরান ইসরায়েলের এই যুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরান ইসরায়েলের এই যুদ্ধে, ইরান ইসরায়েলের এই যুদ্ধে, ইরান ইসরায়েলের এই যুদ্ধে কবে যুক্ত হলো? কত তারিখে যুক্ত হলো? এই যে 22 জুন 2025-এ। তাহলে আমি একটু তারিখগুলো আবার বলি, মনোযোগ দিয়ে শোনেন ভাই, খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছি, মনোযোগ দিয়ে শোনেন। 13 তারিখে ইসরায়েল হামলা চালাইলো অপারেশন রাইজিং লায়ন ইরানের উপরে। 14 তারিখে আইসা, 14 তারিখে এসে ইরান পাল্টা আক্রমণ করলো ইসরায়েলকে, নাম দিল অপারেশন ট্রু প্রমিস 3। এবার আসেন, খেয়াল করেন, এরপরে ফাত্তা, এই ফাত্তা ইরান এবার ইসরায়েলের উপর ছুটছে 16 জুন 2025-এ। আসেন, ইরানের 3টি পারমাণবিক স্থাপনা হচ্ছে ফর্দ, নাতাঞ্জ, ইস্পাহান। ফর্দ, নাতাঞ্জ, ইস্পাহান। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে যোগ দিল কবে? 22 জুন 2025 সালে। কবে? 22 জুন 2025 সালে। 22 জুন 2025। এই অপারেশনটার নাম কি? অপারেশন মিডনাইট হ্যামার। অপারেশন কি? মিডনাইট হ্যামার। আমি আশা করি ভেঙে ভেঙে বুঝাইছি, খেয়াল করেন। এবার আসেন, যুক্তরাষ্ট্র যে জয়েন করলো সে কোন কোন অস্ত্র নিয়ে? দেখেন, সে দেখেন পারমাণবিক স্থাপনার মধ্যে বোমা হামলা চালাইছে B2 স্টিলথ বোমারো বিমান দিয়ে। এই বিমান দেখছেন? বিমানটা দেখতে সুন্দর কিন্তু খুবই খারাপ বিমান। তাহলে খেয়াল করেন, B2 স্টিলথ বোমারো বিমান। তাহলে B2 স্টিলথ, এটা একটা কিসের নাম? একটা বোমারো বিমানের নাম। B2 স্টিলথ, B2 স্টিলথ। বলো, কি বললাম? B2 স্টিলথ, B2 স্টিলথ। আপনারা ভাই ক্লাস শেয়ার করে দিবেন। দেখেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে ভাই ক্লাসটা যদি শেয়ার করে দেন, তাহলে আমার বিশ্বাস যে মানে অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হবে। এটা আমার বিশ্বাস যে এত শিক্ষার্থী যুক্ত হচ্ছে। সবার কমেন্ট করার দরকার নাই আসলে। অনেক কমেন্ট করলে যে আমরা ভাবি যে ক্লাস অনেক ভালো হচ্ছে, বিষয়গুলো কিন্তু তা নয়। আসলে আমরা যেটা চাই, আমি ব্যক্তিগতভাবে যেটা চাই, সেটা হলো যে আপনি আমার কাছ থেকে পড়েন, শিখেন, এই জিনিসগুলো আপনি সলভ করে চলে যান বাসায়। ওকে? তো খেয়াল করেন, আমি আপনাকে এতটুকু বলি যে আমি সব সময়, এই যে একজন কমেন্ট করেছে, আমি একটা কবির আহমেদ কমেন্ট করেছে। কবির আহমেদ, গত বছর এই সময়ে এইভাবে অন্য ভাইয়ের দিকে ক্লাসগুলো করেছিলাম, আজ স্ক্রল করতে করতে চোখে পড়লো ক্লাসটা, আর স্মৃতিতে ভেসে উঠলো সেই কঠিন সময়টা, আজ আলহামদুলিল্লাহ পাবলিক ইয়ার। দেখেন, আমি কবিরকে সত্যি কথা বলতে, তার সাথে আমার কখনো দেখা হয় নাই, অনলাইনে ক্লাস করেছে। তো আমি চেষ্টা করি, আমরা চেষ্টা করি, মিহির সিরিজ, অদম্য সিরিজ সব সময় চেষ্টা করে শিক্ষার্থীদের পাশে থাকার জন্য। আপনারা আস্থা রাখেন মিহির সিরিজের উপর, আস্থা রাখেন অদম্য সিরিজের উপর, আস্থা রাখেন অদম্য ইংলিশ ভার্সন বইয়ের উপর, আস্থা রাখেন। মিহির সিরিজ পড়েন, অদম্য মিক্সড করে পড়েন, দেখবেন ইনশাআল্লাহ আপনি ভালো করতে পারবেন। এবং আপনাকে শেষ করার দায়িত্ব আমার, আমি দায়িত্ব নিলাম। এক্সাম নেওয়ার দায়িত্ব আমার, আমি নিলাম। আল্লাহ ভরসা। হ্যাঁ, আসেন আমরা আরো কয়েকটা জিনিস পড়তে চাই। সেটা কি? খেয়াল করেন, দেখেন, ইরান পবিত্র কোড ইয়া আব্বা আব্দুল্লাহ আল হুসাইন ব্যবহার করে, আচ্ছা একটা হোয়াটএভার, ইরান একটা কোড ব্যবহার করে কাতারে মার্কিন সামরিক আল উদেই বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। দেখেন, আমেরিকা যখন এই যুদ্ধে জয়েন করলো এই যুদ্ধটাতে, তখন ইরান স্বাভাবিকই আমেরিকাতে আক্রমণ চালাবে, আমেরিকার কোনো কিছুতে আক্রমণ চালাবে। তাহলে সে আমেরিকাতে কোথায় আক্রমণ চালাইছে? কাতারে তার যে সামরিক ঘাঁটি আছে, সেই সামরিক ঘাঁটির নাম হচ্ছে আল উদেই।
আল উদেইদ সামরিক ঘাঁটি, সাজিদ খান ইউসিসি গাইবান্ধা থেকে। আল উদেইদ, আল উদেইদ, বলো আল উদেইদ, আল উদেইদ। সেখানে অপারেশন চালাইছে, অপারেশন গ্ল্যাড ট্রেডিং ভিক্টোরি 23 তারিখে, অপারেশন গ্ল্যাড ট্রেডিং ভিক্টোরি, গ্ল্যাড ট্রেডিং ভিক্টোরি। আসেন লাগবে এরপরে কি কি। ইরান ও ইসরায়েলের যুদ্ধ বিরতিতে মধ্যস্থতা করে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প 24 জুন 2025-এ। এই জন্য ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। আচ্ছা যাই হোক, ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধকে 12-ডে ওয়ার বলেছেন। ওকে, আমরা এই কয়টা জিনিস দেখলাম। এরপরে নিচে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো একটু পড়বেন, যেমন আমি একটু বলি সেগুলো কি। ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর নাম হচ্ছে মোসাদ এবং আমান, এটা লাগবে, এটা বেসিক ইনফরমেশনের পরীক্ষায় প্রশ্ন আসে, বেসিক ইনফরমেশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বেসিক ইনফরমেশন থেকে প্রশ্ন আসে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাহিনী ব্যবস্থার নাম হচ্ছে আয়রন ডোম এরো ডিফেন্স, ডেভিড স্লিং এবং থার্ড লাগবে, পরীক্ষায় আসে মাঝে মাঝে, যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি, আয়রন ডোম এরো ডিফেন্স, ডেভিড স্লিং, থার্ড। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নাম হচ্ছে আইডিএফ, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। তাহলে এই কয়টা লাগবে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, আকাশ প্রতিরক্ষা বাহিনীর নাম। এবার আসেন ইরানের ক্ষেত্রে, ইরানের ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে সিজিল, হাজ কাসেম 7টা-1, খাইবার, বাকি যেগুলো আছে একটু দেখে নেবেন, এই জায়গা থেকে পরীক্ষায় স্বাভাবিক দিতে পারে আন্তর্জাতিক পার্টে। ইরানের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে সাভাক বিভাগ, আইআরজিসি। আইআরজিসির পূর্ণ রূপ যেটা, ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস, ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস, আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস, আইআরজিসি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি, পড়ে রাখেন, এটা পড়েন। ইরানের পবিত্র শহরের নাম হচ্ছে কোম। সীমানা আছে পাকিস্তান এবং ইরানের মধ্যে, দাগ দিয়ে রাখেন, টাক্তান সীমানা পাকিস্তান এবং ইরানের মধ্যে। এই কটা জিনিস পড়বেন ভালো করে এই জায়গা থেকে, এই কটা জিনিস ভালো করে এই জায়গা থেকে পড়বেন। আবারও বলি, এই কয়টা জিনিস ভালো করে এই জায়গা থেকে পড়বেন। আসেন ভাইয়া, ভূমিকম্প নিয়ে কি প্রশ্ন হতে পারে কিনা? হ্যাঁ, ভূমিকম্প নিয়ে প্রশ্ন হতে পারে। কিভাবে? বেসিক ইনফরমেশন থেকে প্রশ্ন হতে পারে, ভূমিকম্প নিয়ে বেসিক ইনফরমেশন থেকে প্রশ্ন হতে পারে। যেমন ভূমিকম্পর মাত্রা মাপক যন্ত্রের নাম কি, স্কেলের নাম কি? ভূমিকম্পের মাত্রা মাপে যে স্কেল, সেই স্কেলের নাম কি? সিসমোগ্রাফ, প্রশ্ন হতে পারে। তারপরে হচ্ছে ভূমিকম্পের যে কেন্দ্র, যেখানে ভূমিকম্পের উৎপত্তি স্থল, সেটাকে আমরা কি বলি? ভূমিকম্প, ভূমিকম্প নিয়ে প্রশ্ন হতে পারে, আপনার ভূত্বক নিয়ে প্রশ্ন হতে পারে, টেকটনিক প্লেট, ইউরেশিয়ান প্লেট থেকে প্রশ্ন হতে পারে, ভূগোলের টান থেকে প্রশ্ন হতে পারে, প্রশ্ন হওয়ার সুযোগ আছে। এই কি বলে এটাকে, স্পার্স নিয়ে প্রশ্ন হতে পারে, আবহাওয়া অধিদপ্তর নিয়ে হতে পারে, জলবায়ু অধিদপ্তর নিয়ে হতে পারে, সুনামি নিয়ে অধিদপ্তর প্রশ্ন হতে পারে, প্রশ্ন কিন্তু হতে পারে। কাজী পড়ে যেতে হবে। অদম্যটা কি ইংরেজিতে লেখা? হ্যাঁ লেখা, একটু করে দেখাই দিন আপু। আসেন, আমরা এই যে অপারেশন ট্রু প্রমিস 1, ট্রু প্রমিস 2 এখানে দিয়েছি, পড়বেন ভালো করে পড়বেন। সুদান সংকট, সুদান সংকট, এই জায়গাটাও একটু দেখবেন। সেপ্টেম্বর মাসে জাতিসংঘ ইরানের উপর অস্ত্র অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে, এবং এই যে হরমুজ প্রণালীর প্রদেশে সিরিক শহরে, এই জায়গাটা দেখবেন। সুদান সংকট, আসেন সুদান সংকটটা পড়ি, লাগবে। সুদানে গৃহযুদ্ধ শুরু হয় 2023 সাল থেকে, এখনো গৃহযুদ্ধ চলছে। উত্তর দারফুর শহর বা দরফুর রাজ্যের রাজধানী হচ্ছে এল ফাশের, লাগবে এল ফাশের, এল ফাশের। এই দরফুর নিয়ে অনেক প্রশ্ন হয়েছে, দরফুর সীমানা কোথায় আছে? তাহলে দরফুর, উত্তর দরফুর রাজ্যের রাজধানী হচ্ছে এল ফাশের। সুদানের এল ফাশের শহরের সংঘাত চলছে সুদানের সেনাবাহিনী আর র্যাপিড সাপোর্ট ফোর্সেস, আরএসএফ, আরএসএফ আর সুদানের সেনাবাহিনীর মধ্যে। তাহলে ওদের দেশের সেনাবাহিনী, ওদের দেশের সেনাবাহিনী আর হচ্ছে আরএসএফ অর্থাৎ র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর মধ্যে মানে পাল্টাপাল্টি আক্রমণ চলছে। সম্প্রতি আধা সামরিক বাহিনী, এই আরএসএফ হচ্ছে একটা আধা সামরিক বাহিনী, দখল নেয় এল ফাসের শহরটা, দখল নেয় এল ফাসের শহর দখল নিয়েছে। দরফুর অঞ্চল নিয়ে দ্বন্দ্ব রয়েছে সুদান এবং দক্ষিণ সুদানের মধ্যে। প্রশ্ন এটা বেসিক থেকে আসে, দরফুর নিয়ে অসংখ্যবার পূর্বে প্রশ্ন হয়েছে। দরফুর সীমানা নিয়ে কাদের মধ্যে দ্বন্দ্ব? দরফুর সীমানা নিয়ে কাদের মধ্যে দ্বন্দ্ব? দ্বন্দ্ব হচ্ছে সুদান এবং দক্ষিণ সুদানের মধ্যে। খেয়াল করেন, বর্তমানে আরএসএফ কে অস্ত্র দিয়ে সহায়তা করছে সংযুক্ত আরব আমিরাত।
সুদানের প্রধান রপ্তানি পণ্য তেল। মূল সংকটের প্রধান কারণ হচ্ছে স্বর্ণ এবং তেল নিয়ে, তেল এবং স্বর্ণের দখলদারিত্ব নিয়ে কিন্তু এই যে সমস্যা, এই সংকট শুরু হয়েছে। ওকে, আফ্রিকার সুদান, কঙ্গো, গ্যাবন এসব দেশে গৃহযুদ্ধের ফলে ইউরোপে দেখা দিয়েছে অভিবাসন সংকট। তাহলে এখন বর্তমানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এখান থেকে প্রশ্ন হতে পারে সুদান, সুদানের বেসিক তথ্য, দক্ষিণ সুদান, দক্ষিণ সুদানের বেসিক তথ্য, বেসিক তথ্য। আচ্ছা, এরপরে হলো দরফুর সীমানা, এল ফাশের শহর, আরএসএফ এবং সুদানের সেনাবাহিনী, স্বর্ণ এবং তেলের খনি। এই জায়গাগুলো থেকে প্রশ্ন হবে, ভালো করে পড়বেন। এই জায়গা থেকে প্রশ্ন হবে, ভালো করে পড়বেন। আসেন, পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত সংঘাত খুবই গুরুত্বপূর্ণ, তিনটা স্টার দিয়ে রাখেন, তিনটা স্টার দিয়ে ভালো করে পড়বেন। বলে কি পড়বেন? সংঘাত শুরু হয় 9 অক্টোবর 2025 সালে। পাকিস্তানের বিমান বাহিনী 9 অক্টোবর হামলা চালায় আফগানিস্তানের রাজধানী কাবুল সহ খোস্ত, জালালাবাদ এবং পাকতিকা পাকতিকা প্রদেশে। তাহলে দেখেন, আফগানিস্তানের যে জায়গাতে হামলা চালাইছে কাবুল সহ জালালাবাদ ও পাকতিকা প্রদেশে হামলা চালাইছে। কবে? 9 তারিখে হামলা চালিয়েছে, 9 তারিখে হামলা চালিয়েছে। ওকে, আফগানিস্তান পাকিস্তান সীমান্তে আক্রমণ করে। আফগানিস্তান এবার পাল্টা পাকিস্তানে আক্রমণ করছে 11 এবং 12 অক্টোবর। তাহলে 9 তারিখে পাকিস্তান করলো, আর 11 তারিখে এসে আফগানিস্তান পাল্টা আক্রমণ করলো। তেহরিক-ই তালেবান পাকিস্তানের টিটিএফ কেপিতে সক্রিয় হয়। টিটিএফ নেতা নূর ওয়ালি মুসুদকে হত্যা করতে আফগানিস্তানে আক্রমণ করে পাকিস্তান। তাহলে এই যে দেখেন কারণ, মানে এই ঘটনার কারণটা কি? ঘটনা হচ্ছে টিটিএফ মানে তেহরিক-ই-তালেবান, টিটিপি তেহরিক-ই-তালেবান পাকিস্তান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান কেপিতে সক্রিয় হওয়ায় টিটিপির নেতা, এই টিটিপির নেতা হচ্ছে নূর ওয়ালি মেসুদকে হত্যা করতে আফগানিস্তানের আক্রমণ করে পাকিস্তান। অর্থাৎ টিটিপির নেতাকে হত্যা করার জন্য, বলো কি বললাম? টিটিপির নেতাকে হত্যা করার জন্য। কার নেতা? টিটিপির নেতাকে হত্যা করার জন্য। টিটিপির নেতাকে হত্যা করার জন্য যে হামলাটা চালানো হয়েছে সেটাই হচ্ছে এটার কারণ। ওকে, 18 অক্টোবর পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে যে দেশ, তার নাম হচ্ছে কাতার। টিটিপি মূলত সক্রিয় আছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে, সীমান্তের মধ্যে টিটি আছে। তো তোরহাম সীমান্ত ক্রসিং পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে, তোরহাম। তাহলে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এবার আন্তর্জাতিক যে সীমানা, সেই সীমানাগুলো পড়তে হবে। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সীমানা, পাকিস্তান এবং চীনের মধ্যে যে সীমানা, ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমানা, পাকিস্তান এবং চীনের মধ্যে যে আন্তর্জাতিক সীমানা আছে, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। হ্যাঁ, এই যে সীমানাগুলো আছে, রেড ক্লিফ কমিশন, এই সীমানাগুলো ভালো করে দেখতে হবে পরীক্ষার জন্য, বেসিক অ্যাফেয়ার্স। আলোচনা ঘটছে সাম্প্রতিক, কিন্তু প্রশ্ন আসতে পারে বেসিক থেকে। আলোচনা হয়েছে সাম্প্রতিক, কিন্তু প্রশ্ন আসতে পারে বেসিক থেকে। ওকে, তাহলে পড়বেন, দেখেন তোরহাম সীমান্ত ক্রসিং পাকিস্তান আফগানিস্তানের মধ্যে, টিটিপি সক্রিয় আছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে। টিটিপি মানে কি? তেহরিক তালেবান। এটার নেতাকে নূর ওয়ালি মেসুদ। আচ্ছা, হামলা চালাইছে 9 তারিখে, এবার আফগানিস্তান পাল্টা আক্রমণ চালাইছে 11 তারিখ এবং 12 তারিখে। পরবর্তীতে তারা যুদ্ধবিরতিতে চলে যায় 18 তারিখে। সহজ করে পড়বেন, 18 তারিখে যুদ্ধবিরতিতে চলে যায়। ওকে, বলেন পৃষ্ঠা 9 পর্যন্ত ক্লিয়ার কিনা? পৃষ্ঠা 9 পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা? সবাই একটু কমেন্ট করবেন, পৃষ্ঠা 9 পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা? সবাই কমেন্ট করবেন, পৃষ্ঠা 9 পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা? পৃষ্ঠা 9, পৃষ্ঠা 9 ক্লিয়ার হয়েছেন কিনা? সবাই একটু বলেন, পৃষ্ঠা 9 কনসেপ্ট পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে এই যে আপনারা যারা মেহিরজিকে ফাইনাল সাজেশন পড়েন, আমরা তো বাংলা ভার্সনে পড়ছি, তো ইংলিশ ভার্সনে অনেকে ভয় পায়, ইংলিশ ভার্সনকে অনেকে ভয় পায়। ভয় পাওয়ার কিছু নাই রে ভাই, খুব সহজ। আপনি ভয় কেন পাবেন? ভয় পাওয়ার কিছু নাই। আলহামদুলিল্লাহ, আমি তো আছি, আল্লাহ তো আছেন, আর আপনি তো পড়াশোনা করছেন, ভয় পাওয়ার কিছু নাই। আপনি বাংলা ভার্সন করবেন মেহিরজিকে, ভালো করে পড়বেন, আমি পড়ায় দিব, ক্লাস নেব, এক্সাম নেব, কোনো সমস্যা নাই। ওকে ওকে,
এবার আসেন ইংলিশ ভার্সনের জন্য আপনি পড়বেন হচ্ছে অদম্য। কারণ ইংলিশ ভার্সনে দেখেন একই টপিক আমরা গুছাই দিছি, সাজায় দিছি। দেখেন নোবেল প্রাইজ দিয়েছি, নোবেল প্রাইজ দিলাম, নোবেল প্রাইজ দিলাম। এরপরে আমরা বুকার পুরস্কার দিলাম, একাডেমি অ্যাওয়ার্ড দিয়েছি, রিসেন্ট অস্কার দিয়েছি। এ দেখেন গ্লোবাল স্মুথ ফ্লোটিলা দিয়েছি, গুছাই দিয়েছে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা কি, কেমন টাইপের, পারপাস কি, মেইন অবজেক্টিভটা কি ছিল গ্লোবাল স্মুথ ফ্লোটিলার। তারপরে এই গ্লোবাল স্মুথ ফ্লোটিলার কতটা জাহাজ ছিল, কতটা দেশ ছিল, কারা নেতৃত্ব দিছে, অ্যাট এ গ্লান্স গ্লোবাল স্মুথ ফ্লোটিলা এবং গ্রেটা থুনবার্গ। আসেন বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ টু গাজার শহীদুল আলম পড়াইছি, শহীদুল আলমের কিছু কথাবার্তা। রিসেন্ট রিকগনাইজ অফ প্যালেস্টাইন, যে দেশগুলো রিকগনিশন করেছে তার দেশ, 11টা দেশ করছে, কানাডা, মেক্সিকো, এগুলো কথাবার্তা। কত তারিখে দিছে, কেমনে দিছে, এই জাতিসংঘ থেকে কারা দিয়েছে, কথাবার্তা। দেখেন ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধগুলো আমি আরেকটু আপনাদেরকে গুছাই দিলাম, সেটা হচ্ছে তারিখ বেসিসে। যেমন 13 তারিখে অপারেশন রাইজিং লায়ন হয়েছে, করছে ইসরায়েল। কইরা কি করছে, ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস যেগুলো আছে সেগুলোতে হামলা চালাইছে, একই কথাবার্তা। জুনের 14 তারিখে অপারেশন ট্রু প্রমিস, এটা করছে ইরানে। ইরানে কি করছে, এটা হচ্ছে ম্যাসিভ ড্রোন হামলা তারা চালাইছে, এই ম্যাসিভ ড্রোন হামলা চালাইলো তারা। জুনের 16 তারিখে ইরান আবার হামলা চালাইলো ফাত্তা হাইপারসনিক মিসাইল, আপনি পড়ছেন। জুনের 22 তারিখে এসে অপারেশন মিডনাইট হ্যামার চালালো ইউনাইটেড স্টেট আমেরিকা, সেখানে ফর্দো, নাতাঞ্জ, ইস্পাহান বি টু স্টেলথ বোম্বার বিমান তারা চালাইছে। এবার আসেন এরপরে দেখেন জুনের 23 তারিখের অপারেশন গ্ল্যাড ট্রেডিং ভিক্টরি করলো ইরান, করলো ভিক্টরি কোথায় করলো, এই যে ইউএস এর আল আল উদেদ এয়ার বেস, যেটা কাতারে আছে, সে কাতারে করলো। এরপরে জুনের 24 তারিখে এসে মেডিয়েশন মধ্যস্থতা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে দেখেন বাংলা হলে আরো ভালো হতো, বাংলা হলে আরো ভালো হতো মানে কি, আমরা তো এতক্ষণ বাংলাই পড়লাম, আমরা এতক্ষণ বাংলা পড়েছি না। তাহলে দেখেন এই যে আমরা ইংলিশ ভার্সনে কিন্তু দিয়েছি, ভাই আপনার কাছে বলেন এর থেকে সহজ করে আর পড়ানো যায়, সহজ করে আর লেখা যায়? আমার কাছে মনে হয় না, এর থেকে আর সহজ আপনি কেমনে করবেন। এরপর একটা সামারি দিয়ে দিছে এখানে, সামারিটা কি, অপারেশন 12 ডেজ এর অপারেশন, এটা 13 তারিখ থেকে 24 তারিখ। অপারেশন রাইজিং লায়ন করছে ইসরায়েল, ট্রু প্রমিস ইরান করছে, মিডনাইট হ্যামার করছে ইউএসএ, গ্ল্যাড ট্রেডিং ভিক্টরি করছে ইরান। এরপরে মধ্যস্থতা করছে ডোনাল্ড ট্রাম্প, নিকনেম বাই ডোনাল্ড ট্রাম্প দ্য 12 ডেজ ওয়ার। কি কিছু ফ্যাক্ট দিয়েছে, বেসিক কথাবার্তা। ইরানের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিছি, ইসরায়েলের নিউক্লিয়ারের কথাবার্তা দিছি, দিয়ে করলাম, অপারেশন গুলো দিলাম। তাহলে এইটা হলো ইংলিশ ভার্সনের কথাবার্তা। বাশার আল আসাদের পতন দিয়ে দিলাম। ইরান পাকিস্তান কনফ্লিক্ট, পেহেলগামের টেররিস্ট যেটা। ওকে, এইভাবে আমরা কিন্তু আলোচনায় নিয়ে আসছি, যেটা হলো দেখেন রিসেন্ট ইনসিডেন্ট গুলা, এটাও আমরা নিয়ে আসছি অদমের ইংলিশ ভার্সনে। তো আপনি দুইটা ভালো করে পড়বেন, আপনি যেভাবে পড়বেন আমি আপনাকে বলি, আপনি আমার কথা শোনেন, সারা জীবন মানুষের কথা শুনছেন, সারা জীবন মানুষের কথা শুনছেন, এবার শেষ মুহূর্তে একটু স্যারদের কথা শোনেন। অদম্য শুধু ইংলিশ ভার্সনের সাধারণ জ্ঞান, এই নামে আর কোনো বই নাই। সারা জীবন তো মানুষের কথা শুনছেন, একটু আমাদের কথা শোনেন, স্যারদের কথা শোনেন, শেষ মুহূর্তে ভালো করতে পারবেন যেভাবে। দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সামনে, ওকে ফাইন, পরীক্ষার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, এতে কোনো সমস্যা নাই, কিন্তু এই পরীক্ষা তো ভালো করতে হবে নাকি? আর ভালো করার জন্য কথা শুনতে হবে, ভালো করার জন্য কি করতে হবে, কথা শুনতে হবে, ভালো করার জন্য কথা শুনতে হবে। কিন্তু আপনারা কথা শোনেন না, এই কথা যারা শোনে না, স্যারদের যেগুলো বলে এগুলো আপনারা করবেন না, আপনারা অন্য কিছু করেন, আপনাদের মাথার মধ্যে অন্য কিছু থাকে, অন্য কিছু ঘোরে। এই জন্য বলি ভাই, মাথার মধ্যে অন্য কিছু ঢোকানোর আগে, ঘোরানোর আগে শোনেন যে জিনিসগুলা বলি। পৃষ্ঠা 9 পর্যন্ত আলোচনা করছি, 9 পৃষ্ঠা 9।
পৃষ্ঠা 9 পর্যন্ত আলোচনা করলাম। 9 এই দেখেন এর পরের টপিক হচ্ছে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা, পাক ভারত সংঘাত। শেষ মুহূর্তে কি করবেন? শেষ মুহূর্তে কি করবেন? শেষ মুহূর্ত কেন আপনি করবেন কি? এইটাই তো প্রশ্ন। শেষ মুহূর্তে আপনি করবেন কেন? আপনাকে করার উচিত ছিল শুরুতেই। যাই হোক, শুরুতে যদি আপনার কোনো কিছু মিসগাইডেড হয়ে থাকে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি এই মুহূর্তে ফাইনাল সাজেশনটা ধরবেন, আমার সাথে রেগুলার ক্লাস করবেন, রেগুলার 10 পৃষ্ঠা করে আপনি পড়বেন। ওকে, রেগুলার 10 পৃষ্ঠা আপনি পড়বেন। কি বললাম? আমার কথা শোনেন, আবার শোনেন, যা বলতেছি শোনেন, যা বলছি শোনেন। বললাম আপনি রেগুলার ফাইনাল সাজেশন 10 পৃষ্ঠা করে পড়ুন। 10 পৃষ্ঠা বেসিক আর 5 পৃষ্ঠা সাম্প্রতিক রেগুলার করবেন, আপনার পরীক্ষার আগে কমপ্লিট হয়ে যাবে। ঢাবির পরীক্ষা দেওয়ার পরে বা ঢাবির পরীক্ষা যাদের সেকেন্ড টাইম, যারা বিউপি টার্গেট করতেছেন সেকেন্ড টাইম, তারা আপনি ফাইনাল সাজেশন করবেন, এতে কোনো সমস্যা নাই। ফাইনাল সাজেশন করবেন, এর পাশাপাশি আপনি অদম্য ধৈর্য করবেন, তাহলে দেখবেন অদম্য প্র্যাকটিস হয়ে গেছে। দুইটাই প্র্যাকটিস হয়ে গেছে এবং পরীক্ষার ভালো একটা আউটপুট আপনি পাবেন। এত ভালো আউটপুট পাবেন আমি একবারে আপনাকে বলে বুঝাইতে পারবো, অনেক ভালো আউটপুট পাবেন। ওকে, এবার আসেন আমরা এক্সাম শুরু করব খুব শীঘ্রই। আগামীকালকে আমরা রুটিন দিয়ে দেবো এক্সামের, আগামীকালকে আমরা রুটিন দিয়ে দেবো এক্সামের। আর এর সাথে দেখেন শুধু বাংলা ইংরেজি পড়লেই হবে না, এর সাথে 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 আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো আমি একটু বলি আপনাকে, সেই কাজগুলো আমি আপনাকে বলে দেই। সেই যে কাজটা আপনার করা উচিত, যে কাজটা আপনার করা উচিত সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে, এই মুহূর্তে আপনার যে কাজ, এই মুহূর্তে যে কাজ ভাই, সে কাজ কি? আপনি মিহিরজিকে ফাইনাল সাজেশন, ফাইনাল সাজেশন তামা তামা করে ফেলবেন আমার সাথে। ফাইনাল সাজেশন তামা তামা করে ফেলবেন আমার সাথে। সাথে অদম্য বিউপি জাহাঙ্গীরনগরের জন্য, মেরিটাইমের জন্য, এটা ইংলিশ ভার্সনের আপনি আমার সাথে তামা তামা করে ফেলবেন। এর সাথে আপনি বাংলা শিক্ষাটা ধইরা পড়বেন, বাংলা যে শিক্ষা বইটা আছে, যে শিক্ষা বইটা আছে এটা আপনি পড়বেন। সাজেশন শেষ মুহূর্তে সাজেশন ভাই, বইয়ের মার্কেটিং করতেছি কিন্তু আপনার ভালোর জন্য, শিক্ষাটা শেষ করবেন। এর সাথে আপনি ইমন্স ইংলিশ ফাইনাল সাজেশনটা পড়বেন, ইমন্স ইংলিশ ফাইনাল সাজেশন পড়বেন। এই কয়টা জিনিস আপনি ভালো করে এই লাস্ট কয়েকটা দিনে এই দুইটা বই ভালো করে, 3-4টা বই ভালো করে শেষ করে যান। এগুলো সাজেশন টাইপের বই, পড়ে গেলে ইনশাল্লাহ কভার করা যাবে। বুঝতে পারছেন? এগুলো পড়ে গেলে ইনশাল্লাহ, বিগত সময়ে এই বইগুলোতে অনেক প্রশ্ন কমন আসছে, এগুলো মানে বলার কিছু নাই, অনেক কোশ্চেন কমন আসছে, এইবারও আসবে ইনশাআল্লাহ। আর শেষ মুহূর্তে আমার ক্লাসগুলো হচ্ছে আমার ক্লাসগুলো শিক্ষার্থীদের এত পছন্দের কারণ হচ্ছে ক্লাসে যা আলোচনা করি তাই পরীক্ষায় আসে। শেষ মুহূর্তে ক্লাসে যা আলোচনা করি তাই পরীক্ষায় আসে, যা বলি তাই পরীক্ষায় চলে আসে। বুঝতে পারছেন? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আগামীকাল বাকি পৃষ্ঠা 10 থেকে 15 পর্যন্ত পৃষ্ঠা আলোচনা করবে ইনশাল্লাহ। আজকে 9 পর্যন্ত বললাম, 10 থেকে 15 ইনশাল্লাহ পাবো। সকল বইগুলোই আপনারা লাইব্রেরিতে পাবেন, যে যে কোচিং আছে সেখানে পাবেন ইনশাআল্লাহ। আর এক্সাম কোথায় দিবেন সেটা একটু বলে দিই ভাই। এক্সাম এক্সাম কোথায় দিবেন? এক্সাম কোথায় দিবেন? অনেকদিন ধরে বলছি এক্সাম কোথায় দিবেন। দেখেন, আপনি আমাদের একটা ওয়েবসাইট আছে www.ornobgk.com, www.ornobgk.com, এটা একটু আমাদের ওয়েবসাইট www.ornobgk.com, ornobgk.com। ভাই আপনি এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি একটা অ্যাকাউন্ট করবেন আগে ভাই, সবার আগে একটা অ্যাকাউন্ট করবেন। এখানে লগ ইন অপশন থাকবে, এখানে ক্লিক করলে নিচে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। আপনার অ্যাকাউন্ট খুলুন, অ্যাকাউন্ট খুলে এখানে লগ ইন করবেন, লগ ইন করবেন, এরপরে কোর্সে যাবেন। কোর্সে ক্লিক করলে এখানে কোর্স আছে, অদম্যের উপরে কোর্স আছে, আমরা মিহিরজিকের উপরে আজকে রাতেই কোর্স দিয়ে দিব। তো এই কোর্স ফ্রিতে এনরোল করা যাবে, মিহিরজিকে ফাইনাল সাজেশনের উপরে আমরা দিয়ে দিব, এখানে অদম্যের উপরে দেয়া আছে। আপনি ধরেন অদম্যটাই এখন ক্লিক করলেন, অদম্যটা ক্লিক করে দেখেন যে শেখা শুরু করেন। অদম্যতে ক্লিক করলে এই যে দেখেন চলমান এক্সাম মডিউল আছে, এক্সাম 1 থেকে 5 হয়ে গেছে, 6 থেকে 10 হয়ে গেছে, এটা অদম্যের উপরে। রিসেন্ট এক্সাম 3 যেটা এটা আজকে হয়েছে,
11 থেকে 15, এই যে 11 থেকে 15 স্টার্ট এক্সাম দেন। তো 11 থেকে 15টা 25 তারিখে হবে, 25 তারিখ আগামীকাল হবে, এটা আগামীকাল হবে। তাহলে 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটা হয়ে গেছে, এই যে ইংলিশ ভার্সনে। একইভাবে আমরা এটার বাংলা ভার্সন দিয়ে দিব। র্যাঙ্ক দেখেন, এই পরীক্ষায় র্যাঙ্ক দেখেন কত। আপনারা মনে করেন যে এক্সাম কে দেয় ভাই, এক্সাম যাদের দেয়া তারা দিয়ে দেয়। দেখেন র্যাঙ্ক দেখেন, মাশরুকা খানম সুরভি এক্সাম 48.5 পাইছে। তানজিলা আক্তার রত্না ক্লাস করে এখানে মাঝে মাঝে কমেন্ট করে 44 পেয়েছে। ফাহিমা সুলতানা, জান্নাত, মাইমুনা, জেরিন, এই যে টপ র্যাঙ্কিং যারা এক্সাম দিয়েছে, লেটার বোর্ড আপনি নিচে দেখতে পাবেন। তো ফাইনাল সাজেশনের উপরে আমরা মডিউল আজকে রাতেই করে দিব। আপনি ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে ফেলেন, অ্যাকাউন্ট করে আপাতত ফ্রি কোর্স যেটা আছে সেই ফ্রি কোর্স অদম্যটা নিয়ে নেন, আর মিউজিকের উপর কোর্স আজকে রাতেই দিয়ে দেবেন ইনশাআল্লাহ, দিয়ে সব পেজে মেসেজ দিয়ে দেবো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ওয়েবসাইটের নাম হচ্ছে www.ornamgk.com। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। কালকে একই সময়ে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।